আসসালামু আলাইকুম। হ্যাঁ, তিতিক্ষা চলে এসছে। আদাব ভাইয়া, আদাব। কি অবস্থা, কেমন আছেন? বাকিরা কোথায়? বাকি পোলাপান কই? আরে এস এ ওয়াই এম এস সাইমা চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঐশী দেবনাথ সৃষ্টি চলে আসছে। আদাব ভাইয়া। আপনাদের কি চোখে ঘুম নাই? আপনারা কিভাবে আসলেন বলেন তো? সুমাইয়া আক্তার ইমু চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন সবাই? বাহ, দারুণ তো। আমি আশাই করি নাই যে কেউ আসবে। আমি ভাবছি যে আজকে আসে আমি হচ্ছে যে দেখবো কেউ নাই, পরে দিয়ে আমি ক্লাসটা রেকর্ড করে সুন্দর মতো চলে যাবো, ঠিক আছে? তো আপনাদের কি অবস্থা বলেন আমাকে। আপনারা কি এরকম সাত সকালেই ঘুমের থেকে উঠেন নাকি আজকে উঠলেন? সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠলে সারাদিন অনেক সময় পাওয়া যায়। আচ্ছা, সুমাইয়া আক্তার ইমু বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। মুনতাসির কবির বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুর রহমান চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আহ হ্যাঁ, আজকে লাইভে থ্যাংক ইউ তিতিক্ষা আপু। তারপর সঞ্জিতা সিনহা চলে আসছে। শুভ সকাল, শুভ সকাল সবাইকে। একটু বয়ান দিয়ে নিই, সাত সকাল তো একটু বয়ান দিয়ে আমিও গলাটা ক্লিয়ার করি। আপনারাও 2-1 মিনিট কথা শোনার পরে আমরা শুরু করে দিব, কারণ আমরা বেশি দেরি করবো না, কারণ আপনাদের নাকি আবার বায়োলজি ক্লাস আছে। সো আমি ডিলে করব না। তো মূল বিষয়টা হচ্ছে কি, মনে করেন আমরা এখনো আমাদের ঘুম কন্ট্রোল করতে পারি না। আমরা এখনো মানে নিজেদের উপর যে সেলফ কন্ট্রোলটা, এটা এখনো আসেনি। মানে আমি কিন্তু দেখেন, আমি গতকালকে রাত্রে 12টা 20-এ বাসায় ঢুকেছি। তারপরে দিয়ে গিয়ে বসে বসে আপনাদের স্লাইড বানাইছি 2টা 2:30 পর্যন্ত, 2:30 পর্যন্ত। তারপর আমার ঘুম আসতে আসতে 3টা বাজছে। এরপরে আবার সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, নামাজ কালাম পড়লাম। তারপরে দিয়ে হচ্ছে যে আবার 6টা বাজে দেখি ঘুম ভেঙে গেল। তো 7টা বাজে মোটামুটি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ক্লাস শুরু করলাম। অফিসে তো আসতে হয় আধা ঘন্টা আগে সব সেট আপ রেডি করার জন্য। তো দেখেন, আমরা সবাই সবকিছু করি কিছু না কিছু পাওয়ার জন্য, বা কিছু না কিছুর জন্য। তো বিষয়টা হচ্ছে এইটা, আমি যদি আজকে এই পর্যন্ত না আসতাম, এই যে আপনারা সালাম দিলেন, এই যে গ্রিটিংস হচ্ছে, এই যে একটা আপনাদের সাথে একটা সময় কাটাচ্ছি বা আপনাদেরকে পড়াইতেছি, এটা কিন্তু হইতো না। তো কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয়। আপনি যদি সামনে ভালো করতে চান, দেখা যাবে যে আপনার এখন থেকে পরিশ্রম করতে হবে। ভাইয়া, পরীক্ষার আগে যেই কয়টা দিন বাকি আছে এই কয়টা দিন পরিশ্রম করেন। পরিশ্রম করলে সফলতা আসবেই। ঠিক আছে? আপনি চেষ্টা করেন। আমরা যদি নিজেদেরকেই কন্ট্রোল না করতে পারি, আমাদের লাইফে তো সাকসেস আসবে না। আমাদের লাইফে সাকসেস আসবে না, আর আমাদের উপর পুরো দেশ বসে আছে। তো আমরা নিজেরা কন্ট্রোল না করতে পারলে দেশ কন্ট্রোল করবো কেমনে, তাই না? তো যাই হোক, খুবই সিম্পল কথাবার্তা ছিল। তো গণিতের টেনশন, ঘুমাবো কি করে ভাইয়া, এখন ক্লাস, রাতে না ক্লাস। ভাইয়া আয়া পড়ছি, থ্যাংক ইউ ভাইয়া। রঞ্জন দাস চলে আসছে, ঠিক আছে। তো যারা আছেন সবাই যদি রেডি থাকেন, ভাইয়ের কথা যদি ক্লিয়ারলি শোনা যায়, ভাইকে এখনই জানায় দেন। সবাই রেডি থাকলে আমাকে জানায় দেন। একজন বলছে ম্যাথের টেনশনে ঘুমাই কিভাবে? ম্যাথ করতে করতে ঘুমায় যাবেন। ঘুমে থেকে উঠে ম্যাথের সূত্রগুলো রিভিশন দিয়ে শুরু করবেন, তারপর দিয়ে অন্য পড়া পড়বেন, সমস্যা নাই তো কোনো। আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুর নাহার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা ভাইয়াকে একটু জানিয়ে দিবেন কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা, রেডি ভাই, সব ঠিক আছে ভাইয়া? আল্লাহ, জাম্পি মজুমদার চলে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে। তো আজকের ক্লাসটা কি, আমরা সবাই জানি আজকের ক্লাসটা জটিল সংখ্যা বিষয়ক এমসিকিউর ক্লাস হবে। খুবই দারুণ মজাদার একটা চ্যাপ্টার, ঠিক আছে? এবং খুবই ছোট একটা চ্যাপ্টার। তো যাই হোক, আপনার যদি জটিল সংখ্যার ব্যাপারে জানতে হয়, আপনার কয়েকটা জিনিস জানা লাগবে। হ্যাঁ, একটা জটিল সংখ্যা দেখতে কেমন, ঠিক আছে? তারেক ভাইকে চিনতে হলে ফার্স্টে জানতে হবে তারেক ভাই দেখতে কেমন, যাতে এই বান্দাটা আপনার ঘরে এসে চুরি করে যদি চলেও যায়, আপনি বলতে পারেন যে এটা চুরি করছে। মানে পুলিশে হাজতে গিয়া যাতে আমাকে ধরায় দিতে পারেন, ঠিক আছে? পুলিশের ওখানে গিয়ে থানায় গিয়ে আমাকে যাতে ধরায় দিতে পারেন, সেই জন্য তো চিনতে হবে। তো জটিল সংখ্যাটা দেখতে হচ্ছে এই আকৃতি। মানে লিখতে গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এবার লেখা উঠছে এক্স প্লাস আই ওয়াই। একটা জটিল সংখ্যা দেখতে কি আকৃতির ভাইয়া? এই যে এক্স প্লাস আই ওয়াই আকৃতি। এটাকে আমরা নর্মালি কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা নর্মালি জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জটিল সংখ্যার এই যে এক্স আছে না, এই এক্সটা দ্বারা কি? এক্সটা হচ্ছে একটা রিয়েল পার্ট। একটা জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বাস্তব বা রিয়েল পার্ট। হ্যাঁ, একটা বাস্তব বা রিয়েল পার্ট, ঠিক আছে? রিয়েল পার্ট অফ জেড বা জটিল সংখ্যার রিয়েল পার্ট। তাহলে এই জটিল সংখ্যাটার রিয়েল পার্টকে, রিয়েল পার্ট অফ জেড হচ্ছে এখানে এক্স। আই হোপ ক্লিয়ার, ঠিক আছে?
আর একটা জটিল সংখ্যার অবাস্তব পার্ট থাকে। এই যে দেখেন এটার সাথে আই গুণ আছে না, আই মানে কি, আই মানে হচ্ছে ইমাজিনারি, ইমাজিনারি মানে কাল্পনিক বা অবাস্তব, ঠিক আছে। এই যে আই ওয়াইটা আছে না, এই টোটালটা হচ্ছে একটা ইমাজিনারি পার্ট, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আইটাকে আমরা কাউন্ট করব না, এই ওয়াইটা আছে না, ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্টের যে শখ সেটা, ঠিক আছে। তাহলে আপনাকে যদি বলে এই জটিল সংখ্যার যে ইমাজিনারি যে পার্টটা আছে সেটাকে নির্দেশ করে, এই যে ইমাজিনারি পার্টটা এই ওয়াইটা নির্দেশ করতেছে, ঠিক আছে, দ্যাটস ইট, বা এই অংশটা হচ্ছে ইমাজিনারি পার্টটা নির্দেশ করতেছে। তো এইটুকুই হচ্ছে এখানে বলার ছিল, যে একটা জটিল সংখ্যা দুইটা পার্ট থাকে, তারপর একটা জটিল সংখ্যা দেখতে এইরকম হয়, এটা তো সবাই ক্লিয়ার। তাহলে আপনারা আমাকে একটু বলেন তো, আপনাদেরকে যদি আমি একটা আই দেই, বলেন তো এই জটিল সংখ্যার বাস্তব পার্ট কোনটা আর অবাস্তব পার্ট কোনটা, এই দুইটা ভাইয়াকে একটু জানায় দেন, ঠিক আছে। আপনাদেরকে ভাইয়া কি দিয়ে দিলাম, আই দিয়ে দিলাম। আপনারা এই জটিল সংখ্যাটা, আইটা কি একটা জটিল সংখ্যা, এটা যদি একটা জটিল সংখ্যা হয় এটার একটা বাস্তব পার্ট এবং একটা অবাস্তব পার্ট দুইটাই আমাকে দেখায় দেন, ঠিক আছে। দেখি তো কে কি বলে। খুবই খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা ভাইয়া, এক ক্লাসে শেষ হবে এই চ্যাপ্টার? হ্যাঁ ভাই, এক ক্লাসে শেষ হবে, বেশিক্ষণ লাগবে না। আপনারা যদি ফার্স্ট আগান, যেমন ধরুন আমি অনেক স্লো আগাচ্ছি এখন, আপনারা যদি ফার্স্ট আগান তাহলে হচ্ছে আমিও ফার্স্ট আগায় যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আপনারা একটু কাইন্ডলি আমাকে এখনই জানান, এখনই জানান, হ্যাঁ। আপনাদেরকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তরটা ভাইয়াকে এক্ষুনি দিয়ে দেন সবাই, ঠিক আছে। এই জটিল সংখ্যাটার রিয়েল পার্ট কত, ঠিক আছে। এটা একটা জটিল সংখ্যা, মনে করেন জেড, এটা একটা জটিল সংখ্যা, যেখানে আই দেখবেন সেটা একটা জটিল সংখ্যা। তো এটার রিয়েল পার্টটা কত আর ইমাজিনারি পার্টটা কত, এটা একটু সবাই আমাকে জানাবেন। এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে এই জাতীয় এমসিকিউ, হ্যাঁ, এমনি এমনি বলি নেই। আচ্ছা ঠিক আছে, নুসরাত জামান ইমা বলছে যে ঠিক আছে সব ভাইয়া, এক ক্লাসে শেষ হবে, অর্পিত উত্তর দিয়েছি। নুসরাত জাহান নেহা বলছে কেউ নোট করেছো? আচ্ছা, রঞ্জন কুমার বলছে 0, এমা বলছে 0 আর 1, সাইমাও বলছে 0 আর 1। হ্যাঁ দেখেন এইটা কেমন ধরনের জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটা দেখতে হচ্ছে এমন 0 প্লাস আই আকৃতির, কেমন? তাহলে এইটা কত, 0, 0টাই হচ্ছে ওর রিয়েল পার্ট, ঠিক আছে। এই জটিল সংখ্যাটার রিয়েল পার্ট হচ্ছে 0, আর এই জটিল সংখ্যাটার ইমাজিনারি পার্ট বা আই এম জেড, আপনাকে যদি আই এম জেডও দেয় এটা একটা চিহ্ন, হ্যাঁ। তো এই এটা একটা চিহ্ন, এটা দ্বারাও ইমাজিনারি পার্ট অফ জেড প্রকাশ করে। তো আই এম জেড মানে হচ্ছে যে ইমাজিনারি পার্ট অফ জেড যদি বলে, তাহলে আই এর আগে কত দিয়ে গুণ আছে, 1 আছে, ইমাজিনারি পার্টটা কত, তাহলে 1, দ্যাটস ইট, ঠিক আছে। আই হোপ সবাই ক্লিয়ার। আচ্ছা ভাই, এখানে যদি 0 মাইনাস আই থাকতো, বা হচ্ছে মনে করেন শুধু মাইনাস আই যদি দেওয়া থাকতো, তাহলে আমার ইমাজিনারি পার্ট কিন্তু -1 হইতো তখন, ঠিক আছে। তো খুবই সিম্পল কয়েকটা কথা বললাম, এইটুকু যদি বুঝেন আপনি অলরেডি জটিল সংখ্যা চিনেন, ঠিক আছে। আপনি অলরেডি কি চিনেন, জটিল সংখ্যাকে চিনেন। ভাইয়া এখানে কিছু বেসিক কথাবার্তা বলবো, বেসিক কথাবার্তা বলে দেখবেন অঙ্কে ঢুকে যাবো একটু পরেই, হ্যাঁ। আচ্ছা, তারপর একটা জটিল সংখ্যাকে যদি আমরা একটা চিত্রের মধ্যে আঁকাই, যেমন ধরেন জটিল সংখ্যাকে কিভাবে চিত্র আঁকাইতে হয়, জটিল সংখ্যার জন্য কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা ওইভাবে নাই, কিন্তু একটা জটিল সংখ্যাকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আদলে আমরা সাজাই, সেটাকে বলা হয় আর্গন চিত্র, ঠিক আছে। দেখেন জটিল সংখ্যার ক্ষেত্রে কি হয়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স থাকে ওয়াই থাকে, তাই না। এক্স বরাবর আপনার এই 1 2 3 4 করে গুনে নেন, তারপর ওয়াই বরাবর 1 2 3 4 করে গুনে নেন, তাই না। কিভাবে, যেমন ধরেন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি 2 3 বিন্দু থাকে, তাহলে আমি এক্স অক্ষ বরাবর 2 গুনি, তারপর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 গুনি, তাহলে এটা হচ্ছে সেই বিন্দুটা, তাই না। এভাবে হয়। তো জটিল সংখ্যার ক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকমই, বাট একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে আমি বলতেছি, দেখেন মনে করেন আপনাকে আমি বললাম 3 + 2i, এটা হচ্ছে আপনার একটা জটিল সংখ্যা, হ্যাঁ। তাহলে এই জটিল সংখ্যার বাস্তব যেই অংশটা আছে সেটা আপনি বসাবেন কোথায়, এক্স এক্সিসে। বাস্তব যে পার্টটা আছে সেটাকে আমরা বসাবো এক্স এক্সিসে। এখন বাস্তব পার্টটা কত, 3, তাহলে আসেন এখানে গুনি 1 2 3, এই যে 3 মনে করেন যে এখানে আছে। তারপর অবাস্তব যে পার্টটা আছে সেটা গুনবেন ওয়াই এক্সিস বরাবর, তার মানে কাল্পনিক অংশটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে। কাল্পনিক অংশটা এই বরাবর, মানে আই জাতীয় যা আছে সব হচ্ছে এই বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে এটা কত, 2i আছে, তাহলে 1i 2i, তাহলে দেখেন এই বরাবর 3 আর এই বরাবর 2i, তার মানে আপনার 3 + 2i এর জন্য আপনি যে বিন্দুটা পাচ্ছেন, 3, 2i যে বিন্দুটা পাচ্ছেন সেটা হচ্ছে এখানে বসাইছেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই যে বিন্দুটা বসাইলেন একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মতো একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, এটাকেই বলা হয় কি, আর্গন চিত্র। এটাকেই কি বলা হয়, আর্গন চিত্র। কেমন, আপনাদেরকে অনেক সময় পরীক্ষার হলে বলে যে আর্গন চিত্রের মাধ্যমে প্রকাশ করে, জিনিসটা খুবই সিম্পল, জাস্ট এরকম স্থানাঙ্ক ব্যবস্থা করবেন, এক্স এক্সিস আঁকবেন, ওয়াই এক্সিস আঁকবেন, বাস্তব পার্ট এখানে, কাল্পনিক পার্ট এখানে, এগুলো একটু ডিনোট করে দিবেন, তারপর বিন্দুটা বসায় দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার আর্গন চিত্র, হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাই আর্গন চিত্র যেহেতু আসছে, আর্গন চিত্র থেকে আমরা আরেকটু কথা শিখবো, ঠিক আছে। আর্গন চিত্র থেকে আমরা দুইটা জিনিস জানবো। মনে করেন একটা জটিল সংখ্যা হচ্ছে এই পয়েন্টে আসছে তার আর্গন চিত্রে, ঠিক আছে। মনে করেন x, y, ঠিক আছে, x, y হচ্ছে এটা, হ্যাঁ।
যেখানে ওয়াই এক্সিস বরাবর আই আছে আর হচ্ছে এক্স এক্সিস বরাবর তো বাস্তব পার্ট আছে বা রিয়েল পার্ট আছে, সেটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তো এখন মনে করেন এক্স ওয়াই তো, আচ্ছা তাহলে ভাই এই বিন্দুটা লিখে দিই 2, মনে করেন যে 3, ঠিক আছে, এটা হচ্ছে বিন্দু। তাহলে এটা যদি আপনার ওয়াই অক্ষ বরাবর আই হয় আর এক্স অক্ষ বরাবর যদি 2 হয়, তাহলে এই জটিল সংখ্যাটা দেখতে কেমন? 2 + 3i আকৃতির, কেমন? এই হচ্ছে ঘটনা। তো এই জটিল সংখ্যাটাকে আপনাদের মনে আছে কিনা, আপনাদেরকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা শিখাইছি। পোলার স্থানাঙ্কের মাধ্যমে এই জটিল সংখ্যার অবস্থানটা আপনি দেখাইতে পারেন। কিভাবে? পোলার স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুটা কত দূরে অবস্থিত, সেটাই হচ্ছে কি ওর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর, তাই না? পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর, এবং এক্স অক্ষের সাথে সে কত কোণ উৎপন্ন করছে, সেই থিটার মানটাই হচ্ছে কি তার, থিটার মানটাই হচ্ছে তার আর্গুমেন্ট। ঠিক আছে, আপনাদের মনে আছে আশা করি। এই যে আরটাকে কি বলতাম আমরা? মডুলাস বলতাম বা পরম মান। আর থিটাটাকে আমরা কি বলতাম? ওই যে আপনার আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট বা থিটা। ঠিক আছে, আচ্ছা এখানে আরো দুইটা ঘটনা আছে থিটার মধ্যে, তো ওইগুলো একটু পরে বলবো। ফার্স্ট আমি আরটা বের করি। আর এর সূত্রটা আপনাদের মনে আছে, আমার যদি এক্স আর ওয়াই জানা থাকে তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আর ইকুয়াল টু √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা দিয়ে আপনি সরল রেখা যেমন এটা দিয়ে অঙ্ক করছেন, এখানে এটা দিয়ে আপনি অঙ্ক করে ফেলতে পারবেন যে আর বা পরম মান বা মডুলাস বের করতে বলা মানেই এটা। ঠিক আছে, আবার হচ্ছে আপনাকে যদি বলে এইটা বাইর করো, এটা ইকুয়াল টু হোয়াট, এটা মানে হচ্ছে মডুলাস বাইর করো বা পরম মান বাইর করো বা আর এর মানটা বের করো। ঠিক আছে, আপনাকে যদি জেড দ্বারা প্রকাশ করে তাহলে মডুলাস অফ জেড মানে কি? ওই জেড এর পরম মানটা বের করো, বা হচ্ছে আর জেড ইকুয়াল টু √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করো, দ্যাটস ইট। তাহলে পরম মান বা মডুলাস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আপনার যেটা জানা লাগবে আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট। তো আর্গুমেন্টের আবার দুইটা হিসাব আছে। ঠিক আছে, কি আর্গুমেন্ট? ভাই একটু পরে অঙ্কে ঢুকবো, তার আগে আমি একটু সহজ সরল কথাগুলো বলে নিচ্ছি। হ্যাঁ, আর্গুমেন্ট হচ্ছে কোণ, এক্স অক্ষের সাথে সে যেই কোণ উৎপন্ন করে সেইটা। ঠিক আছে, এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা। তো এখন সবসময় মাথায় রাখবো, এক্স অক্ষের সাথে দুই রকম কোণ উৎপন্ন করতে পারে। কেমন কোণ উৎপন্ন করতে পারে? এমন হইতে পারে, মনে করেন যে একটা কোণ হইতে পারে যে এই যে এই বরাবর সূক্ষ্ম কোণ। ঠিক আছে, বা হচ্ছে মনে করেন যে এই বরাবর আসতে পারে। ঠিক আছে, এটাও ঠিক আছে। মনে করেন যে 0 থেকে পাই পর্যন্ত হইতে পারে। কেমন? 0 থেকে পাই পর্যন্ত হইতে পারে। কেমন? মনে করেন 0 থেকে বাড়তে বাড়তে 180 ডিগ্রি পর্যন্ত হইলো, এখানে মনে করেন 135 ডিগ্রি হলো, এগুলো সব ওকে। কিন্তু এই যে দেখেন 180 পরে এদিকে আসলে কি হয়ে যাবে? এদিকে আসলে মনে করেন যে 190 হইতে পারে, বা হচ্ছে 210 ডিগ্রি হইতে পারে। এদিকে কত? 210 ডিগ্রি হইতে পারে না? দেখেন তো কোনটা কিরকম হইতে পারে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 210 ডিগ্রি কোণ হইতে পারে। কোণ হইতে পারে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ হইতে পারে, এটা মনে করেন 45 ডিগ্রি। কোণ হইতে পারে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ হইতে পারে 135 ডিগ্রি, তাই না? এরকম 3 রকমের কোণ আঁকলাম ভাইয়া। ঠিক আছে, এখন দেখেন আপনার কোণের মানটা যদি 0 থেকে, বা থিটার মানটা যদি 0 থেকে পাই এর মধ্যে থাকে, থিটার মানটা যদি 0 থেকে পাই এর মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে এগুলাকে আমরা কি বলি? বলেন তো? এগুলাকে আমরা বলি হচ্ছে মুখ্য মান। ঠিক আছে, মুখ্য মানটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মান। মুখ্য মানটা কি ভাইয়া? মুখ্য মানটা হচ্ছে সবসময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র মান। ঠিক আছে, আর্গুমেন্টের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু যেটাকে বলে, এটাকে প্রিন্সিপাল ভ্যালুও বলা হয়। প্রিন্সিপাল ভ্যালুও বলা হয়। এই মুখ্য মান বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানটা হচ্ছে সবসময় ছোট মান। এখন আপনি বলবেন ভাইয়া 0 থেকে পাই এর মধ্যে যদি থাকে তাহলে আপনি বলছেন এটা মুখ্য মান। তো আমি যদি 0 থেকে পাই পর্যন্ত, তো 0 থেকে 180 ডিগ্রি, তো আমি 180 থেকে বেশি বলবো না, 190 বা 210 এগুলো আমি বলবো না। আমি করবো কি, আবার উল্টা দিক দিয়ে আসবো, যে -10 ডিগ্রি, -20 ডিগ্রি, এভাবে করে -180 পর্যন্ত আসবো। ওইটাও কি গ্রান্টেড? হ্যাঁ, ওইটাও গ্রান্টেড। ঠিক আছে, ওইটাও কি গ্রান্টেড। তাহলে আপনার মুখ্য মানটা কি হইতে পারে? -পাই থেকে মুখ্য মানটা হইতে পারে পাই এর মধ্যে। কেমন? মানে হচ্ছে যে আমরা 180-র বেশি উচ্চারণই করবো না মুখ দিয়ে। কথা কি ক্লিয়ার? যে 180-র বেশি যখনই মানটা যাবে 210 ডিগ্রি, 220 ডিগ্রি, 230 ডিগ্রি, ওই সময় সেটার মুখ্য মান থাকে না। ওই সময় সেটাকে কি বলা হয়? সাধারণ মান বলা হয়। ওই সময় সেটাকে কি বলা হয়? সাধারণ মান বলা হয়। তার মানে ভাই আমি কি ওইটা নিতে পারবো? হ্যাঁ, ওইটা নিতে পারবো। তখন ওইটার নাম হয়ে যাবে সাধারণ আর্গুমেন্ট। কিন্তু যখন আমার রিকোয়ারমেন্ট এটার মধ্যে থাকবে -180 থেকে +180-র মধ্যে থিটার মানটা আমি রাখবো, তখনই সেটাকে আমরা কি বলতে পারবো? মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। আই হোপ সবাই ক্লিয়ার। তো এটা একটু মাথায় রাখবো সবাই। আমাকে যখনই বলবে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করো, তখন কিন্তু আমি বড় কোণ নিব না, মানে হচ্ছে 210, 190 এরকম আমি নিব না, বা হচ্ছে মনে করেন 330 ডিগ্রি, এই মানগুলা নিব না। ঠিক আছে, যখন মুখ্য কোণ বলবে, হয় 0 থেকে বাড়তে বাড়তে 180-তে যাব, অথবা 0 থেকে নেগেটিভ দিক দিয়ে বাড়তে বাড়তে 180 পর্যন্ত যাব। ঠিক আছে, মানে হচ্ছে আইদার আমি বাড়তে বাড়তে এখান থেকে এই পর্যন্ত যাব,
অথবা আমি এইখান থেকে এইদিকে আসবো, ঠিক আছে? এইখান থেকে এইদিকে আসা মানে কত, মাইনাস, ধরেন যে এই জায়গায় আছে -45 ডিগ্রি, এখানে আছে -135 ডিগ্রি, এগুলো সবই কিন্তু মুখ্যমান, ঠিক আছে? কিন্তু আমি ওই 180-র বেশিতে যাইতে পারবো না। আই হোপ মুখ্যমান জিনিসটা কি এটা সবার ক্লিয়ার। হ্যাঁ, তো মুখ্যমান কি সেটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি সাধারণ মানটাও একটু বলে দিই আরেকবার। সাধারণ মানটা কি? সাধারণ মানটা হচ্ছে বুঝেই গেছেন যে 180 ডিগ্রি থেকে বড় যদি মান হয় সেটাকে আমি সাধারণ মান বা সাধারণ আর্গুমেন্ট বলতে পারি, ঠিক আছে? সাধারণ কি বলতে পারি? আর্গুমেন্ট বলতে পারি। তো সাধারণ আর্গুমেন্টের একটা সূত্র আছে 2n পাই প্লাস থিটা, ঠিক আছে? মানে হচ্ছে এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে আবার মুখ্যমান। মানে হচ্ছে কোনো একটা মুখ্যমান ধরেন আপনি বের করলেন, মুখ্যমান বের করে তার সাথে 2n পাই যোগ করে দিবেন, এটাই আপনার সাধারণ মান, ঠিক আছে? বা সাধারণ আর্গুমেন্ট। কেমন? এই হচ্ছে ছোটখাটো ঘটনা, যা বলার ছিল বেসিক আমি বলে ফেলছি। এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। কেমন? সেকেন্ড পেপারে গতিবিদ্যা বাদ আছে বস, এইটুকু সবাই ক্লিয়ার? ইরফানুর রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? ট্রিকোনোমিতিক সিকিউ ক্লাস চাই বস প্লিজ। দেখি আগে শেষ করে নেই এমসিকিউ, তারপরে ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, কারো কি এইটুক নিয়ে কোনো সমস্যা আছে? এটা খুবই সহজ সরল জিনিস, খুবই সহজ সরল জিনিস। এইটুকু সহজ সরল জিনিস আমরা সবাই পারি। আরে সিয়াম দাদা চলে আসছে, গুড সকাল দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালোই লাগতেছে, মানে অনেক মানুষ, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো এখন দেখেন, এতক্ষণ যা বললাম আমার বোর্ডটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এই সাদা অংশটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ভাইয়াকে একটু কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? ভাইয়াকে একটু কাইন্ডলি জানাবেন। এতক্ষণ যা বলছি একটু রিপিট করব, তারপরে আমরা মূল অঙ্কে ঢুকে যাব। কেমন? আচ্ছা, তো এইখানে কি দেওয়া আছে দেখেন, z = x + iy হলে, তার মানে এটাকে একটা জটিল সংখ্যা হলে, এই জটিল সংখ্যার এই যে দেখেন মডুলাস = √x² + y²। জানি জানি, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এখন আপনার কিছু বৈশিষ্ট্য দেখাবো আমি। হ্যাঁ, দেখেন একটা জটিল সংখ্যা ধরেন আপনার z = 3 + 2i। এই জটিল সংখ্যার অনুবন্ধী কি হবে দাদা? জটিল সংখ্যার অনুবন্ধীটা হবে 3 - 2i। কেমন? এই জটিল সংখ্যার কোন একটা জিনিসের অনুবন্ধী মানে কি? তার x আর y এর মাঝখানে আমরা নেগেটিভ দিয়ে দিই, বা যে চিহ্নটা থাকে সেটা চেঞ্জ করে দিই, তাই না? আচ্ছা, এখন সবাই আমাকে একটা জিনিস বলেন তো, মডুলাস অফ z আর হচ্ছে মডুলাস অফ z প্রাইম, ঠিক আছে, বার, এই দুইটার মান কি এক হয় কিনা সেটা আমাকে জানান তো। মানে হচ্ছে এইটাকেও মডুলাস করেন, এইটাকেও মডুলাস করেন, দুইটার মান কি সেম হবে না ডিফারেন্ট হবে? সবাই ভাইয়াকে একটু জানাই তো, সবাই একটু কষ্ট করে ভাইয়াকে জানায় দেন। ইনসিয়া তাসলিম বলছে অলওয়েজ রেকর্ড ক্লাস করি, আজকে ফার্স্ট লাইভ ক্লাস করছি। হ্যাঁ, ইনসিয়া তাসলিমকে আমি জীবনে প্রথম দেখলাম। আমাদের এক্সাম কি পিছাবে? নুসরাত জাহান নিহা বলেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা সিলেবাস সবাই কমপ্লিট করে ফেলি, তারপর আমরা একসাথে আন্দোলন করব। এক্সাম তো পিছানো উচিত, ঠিক আছে? স্টুডেন্ট কেন এক্সাম দিবে? স্টুডেন্টের কি এক্সাম দেওয়ার কোনো দরকার আছে? স্টুডেন্ট আসছে, সে পড়বে, লিখবে, তার জীবনটা হেসে খেলে কাটিয়ে মরে যাবে একদিন, ও কেন পরীক্ষা দিবে? মানে লাইফটাই কেমন যেন খালি পরীক্ষা পরীক্ষা, ঠিক আছে? সবাই বলতেছে সেম 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 সেম, রাইট? সেম সেম থাকবে। তার মানে আমরা কি বলতে পারি? মডুলাস অফ z = মডুলাস অফ z প্রাইম, z বার, ঠিক আছে? তারপর হচ্ছে -z যদি করেন, মনে করেন যে এটার আগে মাইনাস দিয়ে গুণ করছেন, এটার আগে মাইনাস দিয়ে গুণ করেন, এটার আগেও মাইনাস দিয়ে গুণ করেন, তারপরে দেখেন যে দুইটার মডুলাস করলো সেম আসে। তো এই জিনিসগুলো ভাই হচ্ছে কমন সেন্স, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার এমসিকিউ তে ডিরেক্ট আছে, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়, এগুলো এমসিকিউ তে টেস্ট করে দেখবেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এইটার মানটা মনে করেন যে আপনার যখন আমি করতেছি এটার মানটা কত আসতেছে? 3 × 9 + 2 × 4, মানে হচ্ছে √13 আসতেছে এটার মডুলাস। এখন দেখেন z এর মডুলাসের স্কয়ার, z এর মডুলাস করলে কত আসে? √13, তাহলে √13 স্কয়ার করলে কত? 13 হয়। আবার দেখেন z বারের মডুলাস করলে √13 আসে, তাহলে ওটার স্কয়ার করলে কত হবে? 13 হবে। তো এগুলো হচ্ছে কিছু কমন এবং বেসিক সূত্র। তো এগুলো হচ্ছে জটিল সংখ্যার সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য। এই জিনিসগুলো কিন্তু দাদা আপনাদের জানা লাগবে, ঠিক আছে? এগুলো যদি জানতে পারেন তাহলে অনেক লাভ আছে। হ্যাঁ, এগুলো দিয়ে এমসিকিউ আসবে ডিরেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা তো অলরেডি বুঝে গেছি যে z এর মডুলাস করা আর হচ্ছে z বারের মডুলাস করা একই কথা, তাই না? এটা তো আমরা বুঝে গেছি। এখন মনে করেন এটার তো মান আসছে 13, তো আমি যদি এটাকে স্কোয়ার করে দেই এবং এটাকে স্কোয়ার করে দেই, দুইটার মান দেখবো আবারও সমান, কারণ z এর মডুলাস করলে কত? √13, ওটাকে স্কোয়ার করা মানে 13, z বারের মডুলাস করার মানে √13, ওটাকে স্কোয়ার করাও মানে 13। আচ্ছা, এবার আরেকটা জিনিস টেস্ট করে দেখি আমরা। দেখেন তো কি আছে? 3 + 2i আছে। হ্যাঁ, 3 + 2i। আবার আরেকটা আছে হচ্ছে 3 - 2i, মানে হচ্ছে z বার, ঠিক আছে? এটা হচ্ছে z, এটা z বার, দুইটাকে আমি একটু গুণ করে দেখি কি আসে। দেখেন তো 3 × 9 মাইনাস হচ্ছে 3 × 6i, আর হচ্ছে প্লাস হচ্ছে 3 × 6i
প্লাসে মাইনাসে কত মাইনাস 2 দুগুণে 4 আই স্কোয়ার। সবসময় আমরা মাথায় রাখবো যে আই এর মানটা হচ্ছে √/-1। হ্যাঁ, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখন খেয়াল করেন তো এখান থেকে কি থাকতেছে দাদা, এখান থেকে আই স্কোয়ার যদি করি, দেখেন তো আই যদি স্কোয়ার করি তাহলে কত আসবে, আই স্কোয়ার ইকুয়াল টু -1 আসবে। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু -1 আসলে এটা মাইনাসে মাইনাসে +4 হবে। তাহলে 6i কাটা যাবে, -1 মাইনাসে +4 হলে 9 আর 4 কত 13, 9 আর 4 কত 13। খেয়াল করে দেখেন এইটা ছিল আমার জেড আর পিছনেরটা ছিল জেড বার। তাহলে জেড ইন্টু জেড বার মানেও 13, মডুলাস অফ জেড স্কোয়ার মানেও 13, মডুলাস অফ জেড বার স্কোয়ার মানেও 13। তার মানে এইটার সাথে কি আমি আরেকটা জিনিসকে ইকুয়াল হিসেবে দিয়ে দিতে পারি, যে ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। খেয়াল করে দেখছেন যে একটা জটিল সংখ্যাকে মডুলাস করে স্কোয়ার করো, বা তার অনুবন্ধীকে মডুলাস করে স্কোয়ার করো, বা হচ্ছে জটিল সংখ্যাটা এবং জটিল সংখ্যার অনুবন্ধীকে গুণ করো, যাই করো না কেন মান কিন্তু তোমার ভাইয়া সেম আসবে। ঠিক আছে, মান কিন্তু ডিফারেন্ট হবে না। তো আপনাদের বইয়ের সামনে এই ছোট 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 জিনিসগুলো থাকে, কিন্তু এগুলো আপনারা ইগনোর করে যান। বাট ভাই এই যে দেখেন, আপনি যদি একটা জটিল সংখ্যা ধরে একটু মানগুলো বের করে দেখেন, আপনার কিন্তু এটা মুখস্থ করতে বলতেছি না, আমি কিন্তু আপনাকে সহজে দেখাইলাম যে এইভাবে জিনিসটা প্রমাণ করা যায়। ঠিক আছে, এইভাবে একটা উদাহরণ ধরে নিয়ে জিনিসটা বের করা যায়। পরীক্ষার হলে মুখস্থ করার দরকার নাই, পরীক্ষার হলে আমরা এইভাবে বের করে নিব। আর এইগুলো দেখলে যে আপনারা ইগনোর করেন, সেই ইগনোরটা করেন না, আপনি তো পারেন, এগুলো ইগনোর করেন না। এটা বন্ধুটা দেখে মেরে দেওয়ার কিছু নাই, সবাই কি বুঝছি। পরীক্ষার হলে যদি এই জিনিসগুলো আসে, আমি জাস্ট একটা জটিল সংখ্যা ধরে নিব, আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখবো, এইটুকু ক্যালকুলেশন করতে পারবো না সবাই। কারো কি এখন আর এগুলো নিয়ে সন্দেহ আছে? সন্দেহ থাকলে ভাইকে বলেন যে ভাইয়া আমি এখনো বুঝি নাই, আমাকে আরেকবার বুঝান, আমার সন্দেহ আছে। কারণ আমি একবারে পড়ায় যাচ্ছি, এবং আমি এখন যেই পড়াচ্ছি, ট্রাস্ট মি অর নট, আমি হচ্ছে ভার্সিটি ব্যাচও এই পড়াই পড়াবো, আমি হচ্ছে যে এগ্রি কোর্সও এই পড়াই পড়াবো, সব জায়গায় এই পড়াই পড়াবো, কারণ বেসিক সবখানে সেম। ঠিক আছে, হয়তো অঙ্ক 2-1টা বেশ কম হবে, হয়তো অঙ্কটা একটু ঘুরানো পেঁচানো হবে, এক এক জায়গায় এক এক রকম অঙ্ক হবে, বাট অঙ্ক সব জায়গায় সেম। তারপরে জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট 2টা সূত্র হচ্ছে এই 2টা সূত্র, এখন যে 2টা সূত্র লিখবো। ঠিক আছে, এগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। হ্যাঁ, এগুলো আমরা একটু বুঝে বুঝে করলেই হবে। আচ্ছা, তো এটাকে আপনি চাইলে আগের মতোই প্রমাণ করতে পারেন যে একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যা, 2টা জটিল সংখ্যাকে যদি আমি গুণ করি, গুণ করে যদি তাদের মডুলাস করি, 2টা জটিল সংখ্যাকে গুণ করে মডুলাস করলে যেই মান পাবো, জটিল সংখ্যাকে যদি আলাদা আলাদা করে মডুলাস করি তারপরে গুণ করি, তাইলেও একই মান পাবো। মানে 2টার আগেই গুণ কইরা তারপরে মডুলাস করলে যেই মান পাবো, 2টার আগেই আলাদা আলাদা মডুলাস করে এরপরে গুণ করে একই মান পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে এটার ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এটার ক্ষেত্রেও কি সেম, যে Z1/Z2 এইটার যদি মডুলাস করতে বলে, তাহলে 2টাকে আলাদা আলাদা মডুলাস করে যদি ভাগ করে দেন, সেম জিনিসই থাকবে। কেমন ভাইয়া, এতক্ষণ ধরে কি কি নিয়ে বক বক করলেন? এগুলা নিয়ে বক বক করলাম, এগুলা কি জটিল সংখ্যার ধর্মগুলা কার কার ক্লিয়ার হয়নি বলি। মডুলাসের প্রপার্টি ইউজ করা যাবে ম্যাথে, ডেফিনেটলি করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, সামনের মাসে এক্সাম, পরে রেকর্ডেড ক্লাস করে নেব না ভাইয়া। এই যে রুবা পাগল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ভাই লেখার সময় আই আর ওয়ান একই হয়, ঠিক আছে, সমস্যা নাই। রুবা চলে যান, সমস্যা নাই, গিয়ে আপনি একটু পরবর্তীতে পড়াশোনা করিয়েন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন একটু আর্গুমেন্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, আর্গুমেন্ট নিয়ে কথা বলি। আপনাকে মনে করেন ওই যে দেওয়া আছে কত, আমাকে দেওয়া আছে মনে করেন Z=x + iy। ঠিক আছে, আর্গুমেন্ট কিন্তু অলরেডি বের করে আপনাদেরকে শিখাইছি সরল রেখাতে, তাই না? ওখান থেকে আর্গুমেন্ট আমরা যখন বের করতাম, θ কত ছিল, tan ইনভার্স y/x, তাই না? মনে পড়ে আপনাদের? মনে পড়া কিন্তু উচিত। তো tan ইনভার্স y/x কখন ছিল? যখন প্রথম কোয়াড্রেন্টে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাইলে কত হইতো থিটার মানটা? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে π - tan ইনভার্স y/x। ঠিক আছে, তারপরে ভাই থার্ড কোয়াড্রেন্টে যদি যাইতো তাহলে থিটার মানটা কত থাকতো? থার্ড কোয়াড্রেন্টে যদি যায় থিটার মানটা এখানে কত আসবে বলেন তো? এখানে কিন্তু থিটার মানটা হবে -π + tan ইনভার্স y/x। বলবেন ভাইয়া আগে তো করাইছিলেন π + tan ইনভার্স y/x। দেখেন, আমার যদি মুখ্য মান বের করতে হয়, আমি যদি π + tan ইনভার্স y/x নেই, আমার মুখ্য মান আসবে না, ওইটা 180 থেকে বড় মান আসবে, তার মানে ওইটা সাধারণ মান হয়ে যাবে। কিন্তু আমি যদি -π + tan ইনভার্স y/x নেই, এটা আমার কিন্তু মুখ্য মান দিবে। এইটুকু কিন্তু আপনাদের বোঝা লাগবে। তারপর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য থিটা মানটা কত নিতে হবে? -tan ইনভার্স y/x। এই হচ্ছে ঘটনা। এগুলো সবগুলাই কি মুখ্য মান, সবগুলাই কি মান ভাইয়া? মুখ্য মান। তাহলে আর্গুমেন্ট বের করার যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানি। তো এখন দুইটা দারুণ বৈশিষ্ট্য বলবো, দুইটা কি দারুণ বৈশিষ্ট্য বলবো। খেয়াল করেন, আপনাকে মনে করেন এরকম দেওয়া আছে x + iy⁻10, বলছে যে এটার আর্গুমেন্ট নির্ণয় করো। এখন আপনি তো চিন্তা করবেন ভাই, x + iy যদি শুধু থাকতো তাহলে তো আমি থিটা মানটা tan ইনভার্স y/x বা এই চারটা সূত্রের মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারতাম, কিন্তু এটা তো পুরো n আছে, তাইলে তো ভাইয়া ঝামেলা। হ্যাঁ, এটা একটা ঝামেলা। তো যদি x + iy
টু দি পাওয়ার এন আকৃতির থাকে, টু দি পাওয়ার এন আকৃতির থাকে, তাইলে আপনার যে থিটার ভ্যালুটা হবে বা আর্গুমেন্টের ভ্যালুটা হবে সেটা হবে কি এন ইন্টু থিটা। মনে করেন যে আপনার থিটার ভ্যালু আসছে 45 ডিগ্রি, আপনি এন দিয়ে খালি গুণ দিয়ে দেবেন, তাইলেই হচ্ছে, যা আসে তাই। ঠিক আছে, যা আসে তাই হচ্ছে আপনার আর্গুমেন্ট। এন ইন্টু থিটা হচ্ছে কি আপনার, এন ইন্টু থিটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার আর্গুমেন্ট। কেমন, এগুলো হচ্ছে কিছু বৈশিষ্ট্য বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এখানে দুইটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেওয়া আছে। যে দুইটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে তাদের আর্গুমেন্টটা কেমন হবে, যদি গুণ আকারে থাকে তাদের আর্গুমেন্টটা প্রথমটার আর্গুমেন্ট বের করবো প্লাস হচ্ছে দ্বিতীয়টার আর্গুমেন্ট লিখবো, দ্যাটস ইট। ঠিক আছে, দুইটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, দুইটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে তাদের আর্গুমেন্ট বের করবো কিভাবে, প্রথমটার আর্গুমেন্ট প্লাস দ্বিতীয়টার আর্গুমেন্ট। ঠিক আছে, তারপর দুইটা জটিল সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাদের আর্গুমেন্ট বের করবো কিভাবে, প্রথমটার আর্গুমেন্ট মাইনাস দ্বিতীয়টার আর্গুমেন্ট। আচ্ছা ভাইয়া, অনেকক্ষণ ধরে আপনি বক বক করতেছেন, চলেন একটু অঙ্ক করি, নাহলে ভালো লাগতেছে না, চলেন লেটস গো। ঠিক আছে, এই যে এই বৈশিষ্ট্য এগুলো পরে বলবো, এগুলো বলা হয়ে গেছে অলরেডি, বলে ফেলছি কেমনে জানো। আচ্ছা আসেন পোলাপান, রেডি, টাইপ 1-এ চলে আসছি। কেমন, টাইপ 1-এ চলে আসছি। 4+3i এর মডুলাস এবং আর্গুমেন্ট সবাই কুইকলি ভাইয়াকে জানাই দিই। সবাই জানি যে 4+3i, এটাকে যদি আমি জেড বলি, এই জেড এর মডুলাস করলে কত আসবে, √4² প্লাস 3², তাই না? তাহলে 4×4 16 আর 3×3 9, 16 আর 9 কত, 25, √25 মানে কত, 5। ঠিক আছে, তারপর আর্গুমেন্ট কোনটা, এটা কোন কোয়াড্রেন্ট আছে, এক্স এর ভ্যালুটাও পজিটিভ, ওয়াই এর ভ্যালুটাও পজিটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে। তার মানে এটার যে আর্গুমেন্ট থিটার মানটা tan ইনভার্স y/x, তার মানে হচ্ছে 3/4, দ্যাটস ইট। কেমন, সবাই কি বুঝতে পারছি? সবাই যদি বুঝতে পারি, ভাইয়াকে এই যে 2 নম্বর প্রশ্নটা সবাই উত্তর করে দেয়, এটা আর আমি করে দিব না। ঠিক আছে, এটা আর আমি করে দিব না, সবাই 2 নম্বরটা বলেন। এটা যদি দেখেন ভাইয়া না সবকিছু অনেক ভেঙে ভেঙে বলি, ঠিক আছে, যদিও এটা উচিত না, কারণ আপনারা অনেক কিছু পারেন, তো আমি জানি না আসলে। ঠিক আছে, যেমন ধরুন আমি আমার এগ্রি অ্যাডমিশন ব্যাচে পড়াই, এগ্রি অ্যাডমিশন ব্যাচে এমন ভাবে পড়াই, কারণ কি আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম পোলাপাইন গেছে মেডিকেলে পড়তে, তো মেডিকেলে পড়তে গিয়ে একটু কট খাইছে, কট খায় এখন মনে করে যে বাধ্য হয়ে তারা এগ্রিতে পড়তেছে, কয়দিন পর দেখা যাবে সেকেন্ড টাইম মেডিকেল দিয়ে চান্স পেয়ে গেছে। হ্যাঁ, তো এখন বাধ্য হয়ে পড়তেছে, এখন এরা তো ম্যাথ অনেকদিন করেনি, তো এদেরকে ধরে ধরে পড়াই। ঠিক আছে, তো এই ধরে পড়াই তো আমার ভালোই লাগে, কিন্তু কথা হচ্ছে স্টুডেন্টরা অনেকে হচ্ছে কানেক্ট করতে পারে না, অনেকে ভাবে এত কথা বলে কেন, আমার খালি সূত্রটা মুখস্থ করায় দিলি তো হচ্ছে। ঠিক আছে, খালি সূত্র মুখস্থ করালে অঙ্ক হয় না, ওই একটা অঙ্ক হয়, বাকি অঙ্ক হয় না। আচ্ছা যাই হোক, এটা সবাই একটু নিজেরা করি। এইটা কিন্তু খুব মজার একটা অঙ্ক, z1 = 1+2i, z2 = 3+i হলে z1 বার মাইনাস z2 এর মডুলাস কত। মানে এই যে দেখেন অঙ্কতে এটা হইলে সহজ, সবাই পারি। একটু এইভাবে ঘুরাবে, আর একটু ঘুরাবে সামনে, আমি ঘুরাচ্ছি, সমস্যা নেই, আসেন শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, tan ইনভার্স 3/4, ভাই ইঞ্জিনিয়ারিং ব্যাচ পড়ান? ইঞ্জিনিয়ারিং ব্যাচ আগে পড়াইতাম, ব্যাচেলর অফ বায়োলজিতে এখনো ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হয় নাই, দেখি এবার আমাদের চিন্তা আছে, কারণ হচ্ছে যে আমাদের একটু ম্যান পাওয়ার কম ছিল তো এতদিন, তো হচ্ছে এখন কিন্তু সব সেক্টরে অনেক মানুষ বাড়ছে, তো ইনশাল্লাহ মানে আগে পড়াইতাম হচ্ছে যখন হচ্ছে যে স্টুডেন্ট ছিলাম তখন পড়াইতাম, আমার স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্ট বুয়েটাও পড়ে। আচ্ছা দেখেন, তো যাই হোক, z1 বার মানে কত, 1 - 2i হবে, কারণ কি z1 এর অনুবন্ধী বুঝাইছে এটা। ঠিক আছে, তারপর হচ্ছে -z2 মানে কত, 3+i, কেমন, z2 মানে কত, 3+i। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমাকে z1 বার -z2 বলছে, খুবই ইজি জিনিস। তাহলে দেখেন তো একের থেকে, আচ্ছা বাস্তব থেকে বাস্তব বিয়োগ হবে, অবাস্তব থেকে অবাস্তব বিয়োগ হবে, এটা জটিল সংখ্যা যোগ বিয়োগের ধর্ম। ঠিক আছে, আচ্ছা তাইলে বাস্তব থেকে যদি বাস্তব বিয়োগ করি 1 - 3 কত, -2, আর -2i থেকে যদি -i বিয়োগ করি তাহলে কত থাকবে, -3i। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত জটিল সংখ্যাটা এই মুহূর্তে। তাহলে এটার যদি মডুলাস বলে, এটার মডুলাস কত, 4 + 9, 9 আর 4 কত, 13। সবাই পারছে, আই থিঙ্ক সো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এবার পরেরটা করেন। এই যে দেখেন, আপনাকে বলছে এই যে একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট বের করো। জটিল সংখ্যার কি বের করো, মুখ্য আর্গুমেন্ট বের করো। মুখ্য আর্গুমেন্ট যখনই বলছে, ফার্স্টে আমি একটু অপশন টেস্ট করব। ঠিক আছে, অনেক সময় হয় কি সব সাধারণ আর্গুমেন্ট দিয়ে দেয়, মুখ্য আর্গুমেন্ট একটা দেয়, তার ফলে উত্তর ওইটাই হয়। দেখেন 2π/3 মানে কত, 120 ডিগ্রি, π/3 মানে কত, 60 ডিগ্রি, তারপরে এটা -60 ডিগ্রি, এটা -120 ডিগ্রি, তার মানে একটাও না, একটু করে দেখি চলেন। এখানে এক্স এর মানটা কি, পজিটিভ, ওয়াই এর মানটা কি আছে, নেগেটিভ আছে। এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান নেগেটিভ, কোথায় হয় ভাইয়া, ফোর্থ কোয়াড্রেন্টে হয়, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টে হয়। ফোর্থ কোয়াড্রেন্টে আমার থিটার ভ্যালুটা কত, -tan ইনভার্স y/x, ওয়াই এর মানটা কত, √3, আর এক্স এর মানটা কত, 1। ঠিক আছে, এখন যেহেতু মডুলাস দিছি, ওয়াই এর মানটা তো -√3 আছে। এখন দেখেন মডুলাসের ভিতরে মাইনাস থাকুক আর না থাকুক ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি এখানে আছে tan ইনভার্স √3।
টেন কত ডিগ্রির মান √3, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাই না? টেন 60 ডিগ্রির মান কি √3। তাহলে 60 ডিগ্রিকে কিভাবে লেখে, 60 ডিগ্রিকে কিভাবে লেখে π/3, ঠিক আছে, π/3। তার মানে আপনার উত্তরটা হচ্ছে সি নম্বরটা -π/3। আই হোপ সবাই ক্লিয়ার। দেখি তো কে কে আছে। আল্লাহ, সবাই বলে দিচ্ছে ক্লিয়ার। মাহির ফয়সাল কোথা থেকে যেন চলে আসছে। গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার দেখেন, আসেন একটু একটু করে কঠিন করি, ঠিক আছে। যেমন ধরেন একটু আগে আপনার একটা নিয়ম শিখাইলাম, সেই নিয়ম একটু এখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে দেখেন, Z1 একটা জটিল সংখ্যা দেওয়া থাকতে পারে, Z2 একটা জটিল সংখ্যা দেওয়া থাকতে পারে। তো আপনাকে বলতে পারে Z1/Z2 টা বের করো, মানে Z1/Z2 এর নতি বের করো। আচ্ছা নতি কি ভাইয়া? নতি হচ্ছে আর্গুমেন্টের বাংলা বা থিটা যে নির্ণয় করা, সেটার বাংলাকে বলা হয়, ওই কই গেল রে, বাংলা শিখাইতে গিয়ে আমার কোশ্চেনই হারাই গেল। আচ্ছা সেটাকে বাংলায় কি বলে? নতি বলে, কেমন? আচ্ছা এবার আমরা একটু নতি গতি বের করি, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাই মিলে নতি বের করবো, হ্যাঁ। আচ্ছা Z1 দেওয়া আছে, Z2 দেওয়া আছে, ভেরি গুড। এখন বলছে Z1/Z2 এর নতি, মানে হচ্ছে Z1/Z2 এর আর্গুমেন্ট বের করতে বলছে, আর্গুমেন্ট অফ Z1/Z2। এখন আপনাকে একটা জিনিস বলবো, এই আকারে যখন আপনাকে কখনো বের করতে যদি বলে, দুইটা জিনিস কি ভাগফল আকারে আছে না, আর্গুমেন্ট অফ Z1/Z2 যদি বের করতে বলে, দুইটারে আগে আপনি চাইলে ভাগ করে নিয়ে তারপরে নতি বের করতে পারেন, অথবা দুইটারে আলাদা আলাদা নতি বের করে নিতে পারেন। দেখেন, অথবা এভাবে করতে পারেন, আর্গুমেন্ট অফ Z1/Z2 মানে কি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, ঠিক আছে। আপনি কি করতে পারেন আরেকবার বলতেছি, আপনি চাইলে ঝামেলা করতে পারেন। ঝামেলা কি? Z1/Z2 দুইটার আগে ভাগাভাগি করতে পারেন, জটিল সংখ্যার ভাগ করার সিস্টেম আছে, একটু পরেই দেখাবো। তো ওই আকারে ভাগ করতে পারেন, তো ভাগ করে তারপরে তার আর্গুমেন্ট নির্ণয় করতে পারেন। অথবা ইজি প্রসেস কি, ইজি প্রসেস হচ্ছে এই সূত্রে চলে আসা, যে জটিল সংখ্যার ক্ষেত্রে যদি আর্গুমেন্ট বের করতে হয় এবং জটিল সংখ্যা দুইটা যদি ভাগ আকারে থাকে, তাহলে আর্গুমেন্ট অফ Z1/Z2 ইকুয়াল টু কি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। একটু আগে আপনাকে এই নিয়ম শিখে আসছি, বাট আপনাকে আমি প্রয়োগটা দেখাই নাই। এই যে দেখেন, একটু আগে আপনাদেরকে আমি এই জিনিসটা বলে আসছি। কোথায় বলে আসছি? এই যে দেখেন, দুইটা জটিল সংখ্যা যখন ভাগ আকারে থাকে, তখন আমরা কি করতে পারি, ওর আর্গুমেন্ট বের করতে হলে কি করতে হবে, প্রথম জটিল সংখ্যাটার যে আর্গুমেন্ট মাইনাস দ্বিতীয় জটিল সংখ্যাটার যে আর্গুমেন্ট, এটা কিন্তু আপনাকে একটু আগে আমি বলে আসছি, ঠিক আছে। তাহলে একটু আগে যদি বলে আসেন ভাইয়া, সেই অঙ্কটা এখানে চলে আসছে, ঠিক আছে। দুইটা জটিল সংখ্যা যখন ভাগ আকারে থাকে, তখন তাদেরকে আলাদা আলাদা করে আর্গুমেন্ট বের করে ভাগ করে দিব, বিয়োগ করে দিব, তাইলেই হবে, ঠিক আছে। আলাদা আলাদা করে আর্গুমেন্ট বের করে বিয়োগ করে দিব। তাইলে আমি দেখি এটার উত্তর কত আসে, সবাই নিজেরা করেন, ভাইয়া এফাকে কথা বলতে থাকি, ঠিক আছে। আর্গুমেন্ট অফ Z1 থেকে আর্গুমেন্ট অফ Z2 বিয়োগ করে দিলি এটার উত্তর চলে আসবে, তাই না? আচ্ছা তাহলে আর্গুমেন্ট অফ Z1 যখন বের করবো, x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু কি আছে, নেগেটিভ। তার মানে আর্গুমেন্ট অফ এটা যদি x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ থাকে, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা ডেফিনেটলি ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। ডেফিনেটলি ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি আসবে? মাইনাস টেন ইনভার্স y/x। y এর মানটা কত? y এর মানটা হচ্ছে -1 আর x এর মানটা হচ্ছে 1, ঠিক আছে। তারপর হচ্ছে সূত্রের মাইনাস দিলাম। এখন দেখেন, এখানে x এর ভ্যালুটা পজিটিভ আছে, y এর ভ্যালুটাও পজিটিভ আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? টেন ইনভার্স y/x, তাই না? তাহলে y এর মানটা হচ্ছে 1 আর x এর মানটা হচ্ছে √3, কেমন? এই হচ্ছে ঘটনা। তো এইটুক যদি হয় ক্লিয়ার, তাহলে দেখেন তো টেন ইনভার্স 1 মানে কি? টেন ইনভার্স 1 মানে 1045 ডিগ্রি মান 1, তার মানে এটা হচ্ছে -π/4, ঠিক আছে। এই যে এটা -π/4 রইলো এখানে, আর হচ্ছে এই যে সূত্রের মাইনাস রইলো। আর টেন ইনভার্স 1/√3 মানে কত? 10 কত ডিগ্রি মানে এটা? আমার যতটুকু জানা আছে 1030 ডিগ্রির মানে এটা, ঠিক আছে। 1030 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে ভাই এটাকে একটু লসাগু করি, চলেন। এটা লসাগু করলে কত হবে? 12। তাইলে হচ্ছে -3π আসবে এখানে, -3π, আর এখানে হচ্ছে -2π। আচ্ছা মাইনাস দিতে ভুলে গেছি, তাহলে এটা আসবে -5π/12। এটা কি -5π/12। এই হচ্ছে উত্তর। দেখি কার কার ডি নম্বরটা আসছে, সবাই বুঝছি? আচ্ছা জারিফ ভাই বলছে ক্যালকুলেটর দিয়েই চাপ কোপ, বুঝি নাই, চ্যাপ্টার কোপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে অনেক কিছুই বের করা যায়, ঠিক আছে। তো এটা কেন করাচ্ছি দেখেন, আমি তো আপনাদেরকে হচ্ছে সিকিউ করাবো না, তো আমি যদি এমসিকিউটা আপনাকে সুন্দরভাবে ধরায় দেই, তাহলে হচ্ছে আপনার জন্য এটা ইজি না? ইজি। এই জন্য ভাইয়া একটু সুন্দরভাবে করে দিচ্ছি। তারপরে খেয়াল করেন, এটা হচ্ছে দুইটা জটিল সংখ্যা যদি ভাগ আকারে থাকে, তার নতি এভাবে। এখন দেখেন, দুইটা জটিল সংখ্যা এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে একটা জটিল সংখ্যা আর ওই জটিল সংখ্যার কি মডুলাস, দুইটাকে যদি আপনি গুণ দেন, সেটার মডুলাস আপনি বের করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। তাইলে ভাইয়া এই জিনিসটা আমার কি থাকবে? এই জিনিসটা থাকবে HW, কেমন? এই জিনিসটা থাকবে HW। ভাই আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলি, আপনারা আমার ক্লাসগুলো যদি ঠিকভাবে করেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সেটা সিকিউ এমসিকিউ সবকিছু, ঠিক আছে।
সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন, সবাই আমাকে এই প্রশ্নটার উত্তর করে দেন। এটা হচ্ছে বিগত বোর্ডগুলাতে, মানে বিগত পরীক্ষাগুলাতে, বোর্ড পরীক্ষায় 2বার আসছে আমার দেখা, ঠিক আছে? বোর্ড পরীক্ষা কয়বার আসছে? 2বার আসছে। তো এইটার উত্তরটা সবাই ভাইকে করে দেন, এতক্ষণ এটা মোটামুটি শেখানো হয়েছে। ও আচ্ছা, আরেকটা ভালো কথা বলতে ভুলে গেছি। মনে করেন একটা জটিল সংখ্যা যদি x প্লাস আই ওয়াই আকৃতির হয়, এটা তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তাই না? তো এটাকে যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নেই, ঘটনা কিন্তু আগের মতোই। যারা আমার আগের ক্লাস করছেন সরলরেখা তারা জানেন যে x ইকুয়াল টু কি r cos থিটা, ঠিক আছে, প্লাস i ইন্টু y ইকুয়াল টু কি r sin থিটা। এই যে জটিল সংখ্যাকে এইভাবে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে এইভাবে কনভার্ট করা যায়। এটা কি পোলার স্থানাঙ্ক, কেমন? এটা হচ্ছে পোলার সমীকরণ জটিল সংখ্যার, আর এটা কি সমীকরণ? কার্টেসীয় সমীকরণ, ঠিক আছে? আই হোপ সবাই ক্লিয়ার, আই হোপ কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো ভাইয়াকে একটু জানাই কারো যদি সমস্যা থাকে। আচ্ছা ঠিক আছে, সাইমা বলতেছে ডি নম্বর, আলহামদুলিল্লাহ বুঝছে। ইনসিয়া বলছে, জম্পি মজুমদার বলছে সি নম্বর। আই ডোন্ট নো যে কে কি বলতেছেন, ঠিক আছে? দেখি এটা কি। এখন এটা বলছে জেড ইকুয়াল টু আই মাইনাস ওয়ান হলে জেড বার কত? আচ্ছা জেড বার মানে কি? জেড বার মানে হচ্ছে এটার অনুবন্ধী। তো এটার আগে একটু সাজাই, এটারে লিখতে হবে হচ্ছে -1 প্লাস আই আকৃতির, তাই না? তাহলে এটার যদি অনুবন্ধী করে -1 মাইনাস আই আকৃতির হবে, তাহলে -1 মাইনাস আই আকৃতির না, 1 নম্বরটা সঠিক, ঠিক আছে? তাহলে এটার আবার বলছে এই যে মডুলাস বের করে, এটা মডুলাস কত? -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে হচ্ছে √2, এই 2 নম্বরটাও সঠিক। তারপরে বলছে জেড এর পোলার আকার বের করো। আচ্ছা ভালো কথা, পোলার আকার যদি করতে হয়, দেখেন x প্লাস আই ওয়াই এর যদি মান আমার মানে পোলার আকৃতি নিতে হয়, তার মানে কি r cos থিটা প্লাস আই আর সাইন থিটা, ঠিক আছে? এখন এখানে কি আপনি আর এর মান জানেন? আর এর মানটা হচ্ছে এই মডুলাসের মান √2, অলরেডি বের করা আছে। থিটার মান কি জানেন? থিটার মান জানেন না, থিটার মানটা খালি আপনার বের করতে হবে, তাই না? তাহলে আসেন থিটার মানটা বের করি। থিটার মানটা কত হবে? থিটার মানটা হবে হচ্ছে, এখানে দেখেন এক্স এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে থিটার ভ্যালুটা হবে আপনার পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে টেন ইনভার্স কত? ওয়াই এর মানটা কত দেখেন তো? ওয়াই এর মানটা হচ্ছে এই যে, ওয়াই এর মানটা কই ছিল? ওয়াই এর মানটা এই যে এখানে, ওয়াই এর মানটা হচ্ছে +1 আর হচ্ছে এক্স এর মানটা হচ্ছে -1, কেমন? তাহলে এইটা যদি হয় 10 কত ডিগ্রি মান 1? 10 45 ডিগ্রি মান 1। তো একটা জিনিস খেয়াল করেন, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি, এরকমই তো থাকতেছে আপনার, তাই না? তো যাই থাকুক না কেন এরকম, আমি যেটা দেখতেছি 135 ডিগ্রি থাকার কথা এখানে, এখানে তো 135 ডিগ্রি নাই। প্রথম কথা হচ্ছে এটা, এখানে কি নাই? 135 ডিগ্রি এখানে দেখতেছি না আমি। হ্যাঁ, তাহলে 135 ডিগ্রিও এখানে নাই। আর হচ্ছে যে এই যে আর এর মান দেখেন তো, এইখান থেকে যদি আমি আর কমন নিই তাহলে কি থাকে? আর ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? এরকম মানে আমার উত্তর আসার কথা আর এর জায়গায় √2 cos 135 ডিগ্রি প্লাস আই সাইন 135 ডিগ্রি, উত্তর আসার কথা এটা। 35 ডিগ্রি তো এখানে নাই, সামনে আরো নাই, তার মানে কি এটা আমার অপশনই নেই। তার মানে হচ্ছে উত্তর কত? 1 ও 2। উত্তর কত? 1 ও 2, এ নম্বরটা উত্তর। ভাইয়া একটু মোটিভেশন দিয়েন, কিসের মোটিভেশন চান বলেন? আমি খুব মোটিভেশন দিতে বলছেন, এটা তো ভয়াবহ অবস্থা। আচ্ছা প্রথম কথা হচ্ছে মোটিভেশন দিব, প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ফার্স্ট স্টেপ শেষ। ফার্স্ট স্টেপে আমি কয়েকটা জিনিস দেখাইছি, আপনারা খেয়াল করছেন কিনা? এক, আমি দেখাইছি কিভাবে মডুলাস নির্ণয় করতে হয়। দুই হচ্ছে আর্গুমেন্ট নিয়ে আমি সাধারণ কথাবার্তা সব বলে ফেলছি, আর্গুমেন্ট নিয়ে আমার সকল ধরনের কথাবার্তা বলা শেষ। 3 নম্বর, আমি কিন্তু লাস্টে পোলার সমীকরণ দেখাই দিছি, পোলার টু কার্তেশিয়ান বা কার্তেশীয় টু পোলার, এই সমীকরণটা দেখাই দিছি, আরেকবার রিপিট করে দিছি। কেমন? আপনি ভাববেন যে ভাই একটা টাইপ পড়াইতে এত সময় নিচ্ছে না, একটা টাইপের ভিতরে 3টা টাইপ কভার হয়েছে, এগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, ও আচ্ছা, তো আরেকটা কি যেন বলবো ভাবছিলাম, সেটা আমি অলরেডি ভুলে গেছি, ঠিক আছে? তো আই হোপ এইটুকু সবাই ক্লিয়ার। তো এইটুকু যদি ক্লিয়ার হন, একজন আপু বলছে যে ভাইয়া একটু মোটিভেশন দিয়ে, আমি একটা কথা বলি। আচ্ছা e⁻i থিটা বুঝাইতে বলছে একজন, ঠিক আছে, ওইটাও বুঝাচ্ছি, টেনশন নাই। টাইপ 1 বুঝেছি ভালোভাবে, ঠিক আছে, বাকিগুলো বুঝবেন। দেখেন এটা কে যেন বলছে, নেহা আপু বলছে। আচ্ছা নেহা আপু, মোটিভেশন না আপনারটা আপনারই দিতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আজকে সকালে আমি ঘুমের থেকে উঠে আসছি, এই মোটিভেশন আমাকে কে দিয়েছে? ঠিক আছে, এই মোটিভেশন আমার কালকে রাতে ছিল না। কালকে রাতে যখন 12টা 20-এ আমি বাসায় ঢুকছি, আমি এমনি লেটকায় ছিলাম, ঠিক আছে? তারপর আমার মনে হইলো একটা পোস্ট দেই। পোস্টটা যখন দিছি না, ইচ্ছা করে টাইমটা লিখছি 10টায়, ঠিক আছে, কারণ আমি জানি সকালে আমার ঘুম থেকে উঠতে সমস্যা হবে। 10টায় লেখার পরে একজন বলছে ভাইয়া 9টা বাজে তো সাদাব ভাইয়ের ক্লাস আছে। আমি আচ্ছা ঠিক আছে, তাইলে আবার 8টায় নি, 8টায় আবার লিখে ওখানে বলছি সরি বাই মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে?
এই যে 8টায় বলছি না, নিজের জন্য একটা নিজে জবাবদিহিতা ক্রিয়েট করছি, ঠিক আছে। এই যে 8টায় বলছি, আমার 8টার মধ্যে এসে ক্লাস শুরু করাই লাগছে, আমি আজকে ঠিক 8টা বাজে ক্লাস শুরু করছি, ঠিক আছে। তো নিজেকে সবসময় না একটা জবাবদিহিতার ভিতরে রাখেন, তাইলে দেখবেন একটা কাজে আসবে। আপনি ধরেন আমরা বলি যে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আমি যখনই বলি আই ডোন্ট কেয়ার, দ্যাটস দ্য মোমেন্ট যখন হচ্ছে আমি লাইন থেকে বিচ্যুত হচ্ছি। কারণ আমি যেই মুহূর্তে কেয়ার করতেছি না, সেই মুহূর্তে আমার ফ্যামিলির জন্য আমার করার কিছু নাই, আমার নিজের জন্য আমার করার কিছু নাই, কারোর জন্য করার কিছু নাই। তার মানে কি, কারোর জন্য যদি করার কিছু না থাকে, আমার লাইফে কোনো পারপাস নাই, গোল নাই, এই জন্য আমি হতাশ হয়ে যাই, ঠিক আছে। এই জন্য বলা হয় কি, গোল বানায় নেন, ঠিক আছে, গোল কি বানায় নেন, ঠিক আছে। একটা সময় আমার লাইফের মূল মোটিভ ছিল ঘুরে বেড়ানো, ঠিক আছে। একটা সময়, আচ্ছা পড়ানো তো সারা জীবনই যায়, একটা সময় আমি করতাম কি, আমি প্রচুর সাইকেল চালাইছি, ঠিক আছে। আমি হচ্ছে যে আপনার সাইকেল চালায় কক্সবাজার গেছি, টেকনাফ গেছি, বান্দরবন গেছি, খাগড়াছড়ি গেছি, রাঙামাটি গেছি, ঠিক আছে, সাইকেল চালায় সিলেট গেছি, ঠিক আছে। আমি এরকম সাইকেল চালাইতাম। তারপর আমি দিনের পর দিন আমি বান্দরবনে গিয়ে, একটা সময় আমার এরকম ছিল যে আমি ভাবতাম এগুলা করে কি হবে, আমি কিছু টাকা পয়সা টিউশন করাইতাম প্রচুর, একটা সময় টাকা পয়সা ছিল অনেক। তো দেখা যেত যে আপনার কয়েকদিন পর পরই খালি বান্দরবন যেতাম, এই জায়গায় যেতাম, সেই জায়গায় যেতাম, ঠিক আছে। তো বান্দরবন গিয়ে 5 দিন 6 দিনের জন্য আমার কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই, গায়েব হয়ে যেতাম, ঠিক আছে। ওই সময় এটাতেই অনেক অ্যাডভেঞ্চার মনে হতো, আসলে অ্যাডভেঞ্চার করতাম, তাবু টাবু নিয়ে যেতাম, নিজেদের মতো থাকতাম। তো মানে কোনো কিছুর প্রতি না ওই সময় গুরুত্ব দিতাম না। কিন্তু আমি লাইফে একটা খুব বড় রকমের ধরা খাইছি, ঠিক আছে। এই ধরা খাওয়ার পরে না আমার শিক্ষা হয়ে গেছে, ঠিক আছে। এবং তখন আমি বুঝেছি যে আসলে আপনার ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনার উচিত কি, আপনার ফ্যামিলির জন্য কিছু করা উচিত, কারণ ফ্যামিলি সবসময় আপনার পাশে থাকবে। তো আমার লাইফে আমি তখন একটা পারপাস খুঁজে পাইছি, আমার ফ্যামিলি, ঠিক আছে, আমার আব্বা আম্মা, আমি একটা পারপাস খুঁজে পাইছি। আমার কাছেও লাইফের একটা সময় গোল কম ছিল বিদায় দেখা গেছে যে মানে আমি একটু হতাশ হয়ে গেছিলাম। কিন্তু তারপরে আমার যখন মনে হয়েছে যে না, এইটা আমার পারপাস, আমি এখনো মাঝে মধ্যে হতাশ হয়ে যাই, বাট স্টিল আমি করি কি, আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখবেন, আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে হচ্ছে কি কতগুলা কথা লেখা আছে, হ্যাঁ। তা আমি যেই জিনিসটা হচ্ছে যে আমি পারি না, ওই জিনিসটাকে আমি আমার সামনে রাখি, বা যে জিনিসটা আমার সামনে ভুল হবে আমি বুঝি, ওই জিনিসটা আমি সামনে রাখি, বারবার নিজের বলি যে এইটাই ভুল। যেমন ধরেন কালকে রাতে আমি নিজের জন্য একটা মোটিভেশন সেট করছি, ঠিক আছে। কালকে রাতে আমি নিজের জন্য একটা মোটিভেশন সেট করছি যে আমি বুঝছিলাম যে সকালে আমার ঘুম থেকে উঠতে সমস্যা হবে, ঠিক আছে, কিন্তু আমি তো দুনিয়া জয় করতে চাই। তো আমি কালকে রাতে অনেক চিন্তা ভাবনা করে এই জিনিসটা বাইর করছি, এই যে আজকে সকালে সেটা নিয়ে বয়ানও দিছি যে নিজেরাই কন্ট্রোল করতে পারো না, তো দুনিয়ারে কেমনে কন্ট্রোল করবা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি নিজের জন্য এই লাইন দুটা কালকে রাত্রে রাখছি যে হ্যাঁ, সকালবেলা উঠতেও এটা দেখবো, রাত্রে ঘুমানোর সময় এটা দেখে ঘুমাবো। এইটাই আমার লাইফে তখন হচ্ছে কি মোটিভেশন হিসেবে কাজ করতেছে। তো আজকে আমার লাইফের ছোট্ট এই সমস্যাটার জন্য আমার এইটুকু মোটিভেশন, যে নিজেরাই কন্ট্রোল করতে পারো না, পোলাবেন কেমনে পড়াইবা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা মোটিভেশন। আপনি নিজের জন্য নিজে একটা মোটিভেশন সেট করেন, আপনি হচ্ছেন আপনার আইডল, আপনার ফ্যামিলির বাবা মা হচ্ছে আইডল, আমার এই মুহূর্তে আইডল আমার বাপ মা, এই স্যার আর আমার কোনো আইডল নেই, ঠিক আছে। তো আমি তাদেরকে দেখেই শিখছি, তাদেরকে দেখেই আমি লাইফটা বুঝছি, এবং তাদের থেকে আমি ডেডিকেশন জিনিসটা শিখছি বলে আমার কাছে মনে হয়, ঠিক আছে। এই যে আপনার সাদাব ভাই বলে ডেডিকেশন, কোথা থেকে শিখছে? ফ্যামিলি থেকে শিখছে। আপনার রাফি ভাই যে ডেডিকেটেড মানুষ, কোথা থেকে শিখছে? ফ্যামিলি থেকে শিখছে। আমরা যে বা যারা যেমনই আছে, আমাদের ফ্যামিলিগুলো সবসময় কাছাকাছি ছিল, ঠিক আছে, একই টাইপের ফ্যামিলিগুলো কাছাকাছি ছিল। তো আমরা আমাদের বাবা মা থেকেই শিখছি সবসময়। তো হচ্ছে আপনার আর কিছু লাইফে করা হোক বা না হোক, নিজের জন্য হোক বা না হোক, বাবা মার জন্য হইলেও করেন, বাবা মার জন্য হইলেও একটু পড়াশোনা করেন, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য হইলেও একটু হইলেও করা উচিত আপনার, হ্যাঁ। এইটুক যদি করতে পারেন তাইলে অনেক। আমি আসলে এত বক্তব্য দিতে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অঙ্কে ঢুকে যাই। কি বলছে, এইটার একটা অনুবন্ধী সংখ্যা কোনটা, এটার অনুবন্ধী কোনটা সেটা বের করতে বলছে। তা আমি কি জানি, এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী সবসময় হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, বা এক্স মাইনাস আই ওয়াই এর অনুবন্ধী হচ্ছে সবসময় এক্স প্লাস আই ওয়াই। সব বুঝলাম, ভালো কথা, কিন্তু এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 1/1 + 2i। এই তো ভাই জামালায় ফেলাইলেন, এটাতে কি লিখবে, এটার অনুবন্ধী কি হবে? তো এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই দেখবেন অনুবন্ধীকে এরকম হরের মধ্যে দেওয়া আছে, মানে যে জটিল সংখ্যাটা সেটাকে এরকম হরের মধ্যে দেওয়া আছে, এরকম যদি থাকে তাহলে এটাকে আপনার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই কিভাবে করে? এইটারই অনুবন্ধী দিয়ে, এটার অনুবন্ধী কি 1 - 2i, এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবেন, ঠিক আছে। কাজ কি সিম্পলিফাইয়ের? এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবেন, যেই জটিল সংখ্যা যেই অঙ্কই আসুক এরকম দেখলে এই কাজই করবেন, ঠিক আছে। কি যদি হরের মধ্যে জটিল সংখ্যা থাকে, ওটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে এটাকে সমতা করবেন বা ওটাকে একটু সুন্দর করবেন, ঠিক আছে, সহজীকরণ করবেন। তাহলে এটা কি থাকে? উপরে থাকে 1 - 2i, আর এটা কি a + b * a - b। a + b * a - b মানে কি? a² - b²। কেমন?
অনেক সময় নিয়ে ফেলতেছি কেন জানি, তাড়াতাড়ি করি, ঠিক আছে। তারপরে কত 1 - 4i স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা কত 1 - 2i ডিভাইডেড বাই 1 - i স্কোয়ার মানে কত -1, তাহলে মাইনাস মাইনাসে +4, ঠিক আছে। তাহলে এটা কত 1 - 2i ডিভাইডেড বাই 5। তাহলে খেয়াল করেন তো 1 - 2i ডিভাইডেড বাই 5 আছে, এই যে আছে। তারপরে আপনার উত্তরটা কত ভাইয়া, ডি নম্বরটা আপনার উত্তর। কেমন? তাহলে ভাইয়া আপনাকে এখানে কি শিখাইলাম? আপনাকে এখানে আসলে আমি অনুবন্ধী শিখাই নাই, আপনারা এখানে আমি কি শিখাইছি? ও ভালো কথা, আপনারা বলছে এটার অনুবন্ধী কোনটা। তো দেখেন আমি তো এই জিনিসটাকে প্রকাশ করছি সিম্পলিফাই করে, এইটাই এই জিনিসটাকে সিম্পলিফাই করে এটা বানাইছি। এটার তো অনুবন্ধী এখন আমি নেই নাই, এটা তো অনুবন্ধী এখন আমি নেই নাই। এটার অনুবন্ধী নিলে কি হবে 1 + 2i ডিভাইডেড বাই 5, ঠিক আছে। এটার অনুবন্ধী নিলে কি হবে 1 + 2i ডিভাইডেড বাই 5। হ্যাঁ, এটাকে আমি যখন সিম্পলিফাই করছি তখন এটা আসছে এরকম। জটিল সংখ্যাগুলার কে সবসময় কিসে রাখবেন, অঙ্কের উপরের সাইডে রাখবেন বা লবে রাখবেন, ঠিক আছে। আর অঙ্কের হরের মধ্যে যখন দেখবেন জটিল পার্ট আছে উপর নিচে অনুবন্ধী দিয়ে গুণ করবেন, সেটা যেই অঙ্কই হোক। কেমন ভাইয়া? ক্লাস করার সময় সব বুঝি, বাট ম্যাথ নিজে নিজে করতে গেলে পারি না, এটা একটা বড় সমস্যা। আপনি নিজে নিজে করতে গেলে সাহস পান না হয়তো বা, ঠিক আছে। সাহসটা পাইতে হবে, ঠিক আছে, সাহস পাইতে হবে। যেমন ধরেন এখন আপনাকে শিখাই দিব, যা আপনি বইটা খুলবেন, ঠিক আছে। ধরেন আমার সামনে বইটা আছে, আপনাকে আমি এতক্ষণ কি শিখাইছি জানেন? আপনাকে আমি দেখা বলি, এত কথা বলতেছি কেন আজকে? আপনার অলরেডি আমি যা করাইছি তার মধ্যে আপনার অলরেডি 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ, 3 নম্বর শেষ, 4 নম্বরও পারা উচিত আপনার। 4 নম্বর পর্যন্ত আপনার শেষ হয়ে গেছে। আমার বইতে টোটাল টাইপ আছে কয়টা? টোটাল টাইপ আছে হচ্ছে 17টা টাইপ আছে, ঠিক আছে। 17টা টাইপের মধ্যে আপনার প্রথম 4টা অঙ্ক শেষ, মানে 17টা টাইপের অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে প্রথম 4টা শেষ এবং হচ্ছে 16 আর 17 লাস্টে 2টা টাইপও শেষ, মানে হচ্ছে টোটাল হচ্ছে 6টা টাইপ শেষ। যদিও আমার এখানে এমসিকিউ 2টা টাইপ হয়েছে, আপনি যদি এগুলো বুঝেন এই 6টা টাইপের উত্তর করে আসতে পারবেন, মানে আমার বইয়ের হিসাবে, ঠিক আছে। 17টার মধ্যে 6টা শেষ, আর কয়টা বাকি আছে? 11টা, ওইটাও দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আমি যখন হচ্ছে এমসিকিউর জন্য স্লাইড বানাই, আমি কিন্তু হিসাব করে বানাই যাতে হচ্ছে আপনার সুবিধা হয়, সেই জন্য বানাই, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা পড়াবো কিনা সেটা নিয়ে সন্দেহে ছিলাম, কিন্তু একজন প্রশ্ন করছিল যে ভাই অয়েলার্সের ইকুয়েশন নিয়ে আসছি, টেনশন নাই ভাইয়া, আসি না, ঠিক আছে। আচ্ছা দেখেন অয়েলার্সের ইকুয়েশনটা কি সেটা বলতেছি। দেখেন মনে করেন আপনাকে আমি দিয়ে দিলাম কি e⁻i থিটা। মনে করেন আপনাকে ভাই কি দিয়ে দিলাম e⁻i থিটা। আচ্ছা e⁻i থিটাও না বলি, আপনাকে আমি কি দিয়ে দিলাম? আপনাকে আমি দিলাম হচ্ছে একটা জটিল, মানে জটিল সংখ্যা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই জটিল সংখ্যাটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দিচ্ছি, তো এটাকে এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নেন। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিলে কি আসবে? r cos থিটা প্লাস i r sin থিটা। কেমন? এটা আসলো না, এটা আসলো। তাহলে এখান থেকে r কমন নেন, r কমন নিলে কত আসলো? cos থিটা প্লাস i sin থিটা। এইটা আসলো না ভাইয়া? এইটা আসলো, তাই তো। এই যে জটিল সংখ্যাটাকে পোলারে নেওয়ার ফলে এই যে এখান থেকে যেই ছোট্ট অংশটা বাইর হলো না, এটারে বিজ্ঞানী অয়েলার কি বলছে জানেন? গণিতবিদ অয়েলার সে বলছে এইটুকু ইকুয়াল টু e⁻i থিটা। এইটুকু ইকুয়াল টু কি e⁻i থিটা। তাহলে কি e⁻i থিটার মানটা আমার মুখস্থ রাখা লাগবে? লাগবে না। আমি জানি যে জটিল সংখ্যার কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করায়, আরটাকে যদি কমন নেই তাহলে নিচের যেই অংশটা থাকে cos থিটা প্লাস i sin থিটা মানেই হচ্ছে e⁻i থিটা। আচ্ছা ভাইয়া এইটা যদি ভাইয়া এরকম হইতো যে x মাইনাস iy আছে, তারপরে তাইলে তো এখানে মাইনাস হইতো, এখানে তো প্লাস হইতো না। এখানে যদি মাইনাস থাকতো তাহলে cos থিটা মাইনাস i sin থিটা যদি থাকতো, সেটাকে আমরা লিখতাম e⁻i থিটা। আই হোপ e⁻i থিটা কি আর e⁻i থিটা কি এটা সবার ক্লিয়ার। কারো কি সমস্যা আছে e⁻i থিটা কি আর e⁻i থিটা কি সেটা নিয়ে? এটা নিয়ে আজ অবধি কোনো প্রশ্ন আসে নাই, ঠিক আছে। এটা নিয়ে আজ অবধি কোনো প্রশ্ন আসে নাই। কোথায় আসে নাই ভাইয়া? আসে নাই হচ্ছে বোর্ড পরীক্ষায়, ঠিক আছে। মানে আমি দেখি নাই এখন পর্যন্ত, তো মানে আমি যেহেতু রাত্রেবেলা কোশ্চেন দেখছি আমি দেখি নাই, এখন হইতে পারে 2-1টা আসছে, আমার ভুল হয়ে গেছে, বাট আসে নাই আমি যতটুকু দেখছি। তাহলে এখন দেখেন অয়েলারের ফর্মুলার মাধ্যমে যদি আমি বলি একটা জটিল সংখ্যার ইকুয়েশনকে প্রকাশ করা, একটা জটিল সংখ্যার ইকুয়েশন দেখতে কেমন? r ইন্টু cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা, এরকম না একটা জটিল সংখ্যার ইকুয়েশন দেখতে এরকম। তাহলে অয়েলার্সের ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে হলে কি হবে? r ইন্টু দেখেন cos থিটা প্লাস i sin থিটা মানে কি e⁻i থিটা। তার মানে একটা জটিল সংখ্যার সমীকরণ যদি আপনাকে বলে এইটা, এখান থেকে আপনি চাইলে কিন্তু এইভাবে করে জটিল সংখ্যাটাকে পোলার সমীকরণে কনভার্ট করে নিতে পারবেন। আপনাকে যদি বলা থাকে r ইন্টু e⁻i থিটা, তাহলে এখান থেকে সুন্দর করে ওখানে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এটা কিভাবে থাকতে পারে? এটা কিভাবে থাকতে পারে দেখেন, আপনার এরকম অঙ্ক থাকতে পারে যে r ইন্টু e⁻i, মনে করেন যে tan ইনভার্স 2 থাকলো আপনার কাছে, কি দিল? e⁻i ইন্টু tan ইনভার্স 2 দিল। tan ইনভার্স 2 মানে কিন্তু একটা কোণ বা থিটার মান,
কেমন? আশা করি বুঝাইতে পারছি আমার কথাটা, ঠিক আছে? আপনাকে সমীকরণটা এইটা দেওয়া থাকলো, এটা কিসের মাধ্যমে প্রকাশ করা? অয়লার্সের ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা। তো আমাকে বলছে এটাকে নরমাল ইকুয়েশনে প্রকাশ করো, মানে এটা একটা কি জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটাকে নরমাল আকারে প্রকাশ করো। এটা তো অয়লারের আকারে আছে, এটাকে পোলার আকারে প্রকাশ করো বলতে পারে, তারপর বলতে পারে এটাকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। তো এটাকে যদি পোলার আকারে প্রকাশ করতে পারে তাইলে তো খুবই ইজি। আর এর জায়গায় আর আছে, তা আমি কি জানি ই টু দি পাওয়ার আই থিটা থাকলে এটা কি হয়? কস থিটা। তাহলে কজ ইন্টু থিটা, থিটা মানে কত? টেন ইনভার্স 2, ঠিক আছে? কজ ইন্টু থিটা, এই যে কস থিটা, তারপর হচ্ছে যেহেতু আই থিটা আছে তার মানে মাঝখানে প্লাস, আর এরপরে হচ্ছে আই ইন্টু সাইন থিটা, তাহলে সাইন ইন্টু টেন ইনভার্স 2। কেমন? এই হচ্ছে ঘটনা। এই যে দেখেন অলরেডি আপনার পোলার আকারে প্রকাশ হয়ে গেছে। এখন আপনাদেরকে যেহেতু আমি বিপরীত ত্রিকোণমিতি করাই নাই, এটুকু আমি এখন ভাঙবো না। বিপরীত ত্রিকোণমিতি করলে অটোমেটিক্যালি এইটুকু আপনি ভাইঙা এখান থেকে ডেটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? অটোমেটিক্যালি ভাইঙা এখান থেকে ডেটা নিয়ে আসতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট আপনি আপাতত অয়লার্সের ইকুয়েশন থেকে এই পরিমাণ জানলেই এনাফ। অয়লার্সের ইকুয়েশনে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বলছি সেইটুকু জানলেই এনাফ। এটুকু সবাই ক্লিয়ার? কারো কি সমস্যা আছে? বয়লার ফর্ম কি? আচ্ছা প্রসিড করেন ভাই, 9:30 ক্লাস, রাইট? এখনই শেষ করে দিতে হবে। ওয়াল্লাহ 8:52 বাজে, আমি এখন দৌড় দিব। হ্যাঁ, এই যে দেখেন এই টাইপটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? এই টাইপটা কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার আপনাদেরকে একটা জিনিস বলি, মনে করেন একটা জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তো এটা ইকুয়াল টু আরেকটা জটিল সংখ্যা পি প্লাস কিউ ওয়াই, এটা আপনাকে বললাম। হ্যাঁ, তো দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বাস্তব পার্টগুলা পরস্পর ইকুয়াল হবে এবং হচ্ছে অবাস্তব পার্টগুলাও পরস্পর কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে? এটাকে বলে জটিল সংখ্যার সমতা। দুইটা জটিল সংখ্যা যখন পরস্পর সমান হয় তাদের বাস্তব পার্টগুলো ইকুয়াল হয়, অবাস্তব পার্টগুলো ইকুয়াল হয়, এটাকে কি বলে? জটিল সংখ্যার সমতা বলে। তো এটা থেকে আপনার অঙ্ক আসে, আবার এটা থেকে আপনার কি আসে? এটা থেকে আপনার এমসিকিউ আসে। এটার এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ। তো দেখেন প্রথমটা কি দেওয়া আছে? 2 + 3i ডিভাইডেড বাই হচ্ছে 2 - i ইকুয়াল টু p + qi। এটা হচ্ছে একটা দুইটা জটিল সংখ্যা সমান বলছে। এখন এটা খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে? দুইটা জটিল সংখ্যা সমান দিয়া বলছে যে কিউর মানটা কত, এই কিউর মানটা জানতে চাইছে। ওকে ফাইন, বুঝছি। এখন খেয়াল করেন এখানে অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেখেন জটিল সংখ্যার নিচে কি আছে? হরের মধ্যে কি আছে? একটা জটিল সংখ্যা আছে না? তো ভাই একটু আগে কি শিখাইছি, হরের মধ্যে জটিল সংখ্যা দেখলে এটা রাখবেন না, এটা সাধারণ আকারে প্রকাশ করার জন্য বা পুরোপুরি হচ্ছে লবে প্রকাশ করার জন্য এটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দিবেন। তাহলে হচ্ছে 2 - i এর অনুবন্ধী দিয়ে যদি উপরে নিচে গুণ দেই তার মানে কত আসবে? 2 - i ডিভাইডেড বাই মানে ইন্টু 2 + i, আর উপরে আছে কত? 2 + 3i ইন্টু 2 + i, দ্যাটস ইট। মানে এই ঘটনা থাকলেই এরকম করবেন সব সময়, ঠিক আছে? এরকম করলেই লাভ আছে। আচ্ছা কি বলছি? নিচে যদি জটিল সংখ্যা থাকে এটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবেন, তাইলে হচ্ছে আপনার ম্যাট্রিক্সটা কি মানে জটিল সংখ্যাটা কি হয়ে যাবে? সহজীকরণ হয়ে যাবে। আচ্ছা তাইলে এখান থেকে কি পাচ্ছি? উপরে গুণ দেন, 2 × 4 + 2i প্লাস হচ্ছে 6i প্লাস হচ্ছে 3i স্কোয়ার। কেমন? আর নিচে হচ্ছে কি? a + b × a - b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার, ঠিক আছে? ইকুয়াল টু p + qi। হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখেন তো? i স্কোয়ার মানে কত? -1, তার মানে -3। তাহলে 4 এর থেকে -3 গেলে কত থাকে ভাইয়া? 1 থাকে। প্লাস হচ্ছে 6 আর 2 কত? 8টাই, ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে দেখেন 2 স্কোয়ার মানে কত? 4, আর i স্কোয়ার মানে -1 তাহলে 4 + 1 কত? 5 ইকুয়াল টু কত? p + qi। এই দেখছেন আপনার জটিল সংখ্যাটা নিচের থেকে উপরে উঠে গেল, এই যে সহজ হয়ে গেল এখন জিনিসটা। হ্যাঁ, তাহলে এখন জিনিসটা আসেন আমরা একটু সুন্দর করে লিখি। এটাকে আমরা চাইলে লিখতে পারি 1/5 প্লাস 8/5i, ঠিক আছে? এইভাবে লিখতে পারি না? ডেফিনেটলি পারি। ইকুয়াল টু p + qi। এখন খেয়াল করেন দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাদের বাস্তব পার্ট দুইটা পরস্পর কি? সমান হওয়ার কথা, আর অবাস্তব পার্ট দুইটাও পরস্পর কি হওয়ার কথা? সমান হওয়ার কথা। তাহলে p এর মান কত? 1/5 আর q এর মান কত? 8/5। খেয়াল করছেন? p এর মান 1/5 আর q এর মান কত? 8/5। তাহলে আপনার এখানে কি চাইছে? শুধু q চাইছে। তাহলে q এর মানটা আমার কত আসবে ভাইয়া? 8/5 আসবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তারপরে এই যে এটার মধ্যে খেয়াল করেন, এই একটা জটিল সংখ্যা ইকুয়াল টু এই একটা জটিল সংখ্যা হইলে এক্স আর ওয়াই এর মান কত জানতে চাইছে, ঠিক আছে? তাহলে দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় বাস্তব পার্টগুলো সমান হবে। 2x - 3y = 13 বাস্তব পার্টগুলো সমান হবে। এরপর অবাস্তব পার্টগুলোও সমান হবে। এই যে 5x + 2y = কত? 4। এই যে অবাস্তব পার্টও সমান হবে। এই দুইটা ইকুয়েশন সলভ করতে পারবেন না? এগুলো তো ক্যালকুলেটরে বসাও সলভ করা যায়। আশা করি সবাই পারবেন। সবাই পারবেন কিনা একটু ভাইকে জানাই তো কষ্ট করে। যাদের একটু কষ্ট হচ্ছে তারা একটু কষ্ট করে হলেও জানাই যে এই টাইপটা কি বুঝতে পারছি সবাই? এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে? এটা থেকে রেগুলার প্রশ্ন আসে অলমোস্ট। হ্যাঁ, দেখি তো কে কে আছে। ভাইয়া অনুবন্ধী না করে ভাগ দিয়ে বিয়োগ করলে হবে না? না বস, হবে না।
ঠিক আছে না বস, হবে না, এই অঙ্ক সিস্টেমই এটা। ঠিক আছে, আচ্ছা সুবর্ণ দাস বলছে ক্লিয়ার দাদা, তাহলে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখবো, ঠিক আছে, যেটাকে কি বলে বর্গমূল বলে। সেটাকে কি বলে বর্গমূল বলে। বর্গমূলের আপনার দুই রকমের অঙ্ক আসবে, দুই রকমের দুইটা অঙ্ক নিয়ে আসছি আমি। হ্যাঁ আচ্ছা, তো প্রথম এখন যেটা শিখাবো খুবই গুরুত্বপূর্ণ বর্গমূল, সবাই মনোযোগ দিবেন। ঠিক আছে, মনোযোগ দিবেন, এটা সিকিউর মধ্যে অনেক জায়গায় কাজে লেগে যাবে, যদিও পুরোপুরি কাজে লাগবে না, বাট অনেক জায়গায় কাজে লেগে যাবে বর্গমূল নির্ণয়। হ্যাঁ, আপনাকে ধরেন আমি দিয়ে দিলাম আই এর বর্গমূল করো। আই এর বর্গমূল করা মানে হচ্ছে রুট ওভার আই করো, এটাই তো, রুট ওভার আই করো, এইটা বলছে আপনাকে। তো এইটা বলার ফলে আপনি কি করতে পারেন, এটাকে দেখেন, আপনি চাইলে এটাকে বানাইতে পারেন 2 ইন্টু, দাঁড়ান, এটাকে 2 ইন্টু না, হাফ ইন্টু। ঠিক আছে, কি লিখতে পারি, হাফ ইন্টু 2i লিখতে পারি। পারি? কারো কি কোনো সন্দেহ আছে এইটুকু নিয়ে আমি যা করছি? সন্দেহ থাকলে আমাকে বলবেন। তারপরে এখানে কি করতে পারি, হাফ ইন্টু, দেখেন 2i আছে না, 2i এর এখানে আমি একটা কাজ করব। কি কাজ করব, এটাকে আমি 1 স্কোয়ার লিখতে পারি, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই লিখতে পারি, প্লাস আই স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা লেখার ফলে কি হলো ভাইয়া, দেখেন আই স্কোয়ার মানে কত, -1, তাহলে 1 থেকে -1 কে বিয়োগ করলে কত, 1 - 1 হচ্ছে 0, এখানে কত থাকে, 2i থাকে, 2i থেকে হাফ দিয়ে গুণ করলে কত থাকে, আই থাকে, একই জিনিস। কিন্তু আলটিমেটলি এটা কি হয়ে গেছে, অলরেডি একটা বর্গ রাশি হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটা আমার টার্গেট ছিল। মানে হচ্ছে এটা লিখলে আমার কোনো ভুল নাই, এটা আলটিমেটলি হচ্ছে এইটাই। ঠিক আছে, এটা লিখলে আমার কোনো ভুল নাই, কিন্তু এটা লিখলে আমার অঙ্ক শেষ হয়ে গেল অলরেডি। হ্যাঁ, এটা কত, 1/2, আর এটা দেখেন 1 প্লাস আই হোল স্কয়ার, মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস আই হোল স্কয়ার। এখন আমার কি বলছে, এটা বর্গমূল নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা কি জানি, দেখেন বর্গমূল নির্ণয় করলে ভিতরে একটা বর্গ রাশি থাকলে সুবিধা না, ভিতরে বর্গ রাশি থাকলে সুবিধা, তো সেটাই ভাইয়া করছি এখানে। তাইলে হচ্ছে এখানে কত থাকবে, প্লাস মাইনাস হাফকে আমি যদি হাফের উপর রুট দিয়ে বের করে দিই, তার মানে হচ্ছে হাফ, এই যে 1/√2 আসবে, আর এটা হচ্ছে 1 প্লাস আই থাকবে। ঠিক আছে, এই যে বর্গমূল করছি, উত্তর চলে আসছে। তার মানে এই যে দেখেন, শুধু যদি আই আকৃতি আপনাকে দেওয়া থাকে, আপনি এইভাবে অঙ্কটা করতে পারবেন না। সবাইকে অঙ্কটা বুঝছি। এখানে যদি ভাই মাইনাস আই দেওয়া থাকতো, তাহলে এখানে -2i বানাইতাম। তো -2i হলে এটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ার, 1 মাইনাস আই হোল স্কোয়ার হয়ে যেত। সবাইকে এই অঙ্কটা বুঝছি। এই অঙ্কটা বুঝলে আপনার অনেকগুলো অঙ্ক শেষ। আমি এখন জাস্ট আপনাকে দেখাই দিব যে কোন কোন অঙ্ক শেষ হলো আপনার। ঠিক আছে, মোহাম্মদ ফরিদা বেগম আদর্শপাড়া, উনি বলছে হচ্ছে 1 ডট প্লাস মাইনাস 1 মাইনাস আই, কিন্তু আপনার 1/√2টা কই গেল বস? ভাই এইরকম টেকনিক দিয়ে ট্রিগোনোমিতি সিকিউ চাই বলে দিবেন কোশ্চেনে, এভাবে দেওয়া থাকলে এইভাবে আগাবো। এইরকম টেকনিক দিয়ে জটিল সংখ্যার অঙ্ক করতে পারবেন, বাট ট্রিগোনোমিতির কি বললেন আমি এখনো বুঝি নাই। সবাই যদি বুঝেন তাইলে দেখেন আপনাকে কি কি অঙ্ক শেষ করায় দিলাম। ঠিক আছে, এই যে দেখেন আপনার এখানে -2i ডিরেক্ট দেওয়া আছে। -2i যদি ডিরেক্ট দেওয়া থাকে, আপনার প্রশ্ন আমি বুঝি নাই, আরেকবার বলেন। -2i যদি ডিরেক্ট দেওয়া থাকে, তাহলে এটার কি মানে, এই টাইপের দেখলেই আই যদি একটা সিঙ্গেল একটা আই যদি দেখি, ওরে আমার মিঙ্গেল বানাইতেই হবে, আর ও তো মিঙ্গেল হয়ে আছে। এদেরকে মিঙ্গেল বানানোর টার্গেট কি, টার্গেট হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলা। তাহলে দেখেন এটার আমি কি করব, এটার বর্গমূল করতে বলছে, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, শেষ। এটা কি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়বে, 1 মাইনাস আই হোল স্কয়ারের সূত্রে পড়বে। এটা কত, প্লাস মাইনাস 1 মাইনাস আই। কেমন, এই যে এটার উত্তর কিন্তু হয়ে গেছে, প্লাস মাইনাস 1 মাইনাস আই, এই যে বি নম্বরটা হচ্ছে এটার উত্তর। কেমন, আশা করি বুঝাইতে পারছি। এখন কোন কোন অঙ্ক হয়ে গেল আপনার, সেটা আপনাকে আমি বলি। ঠিক আছে, আপনাকে এরকম দিতে পারে যে আই এর বর্গমূল বের করো, বা বলতে পারে মাইনাস আই এর বর্গমূল বের করো, বা বলতে পারে 2i এর বর্গমূল বের করো, বা 3i এর বর্গমূল বের করো, বা 9i এর বর্গমূল বের করো। যেটাই বলুক না কেন, আপনার টার্গেট কি, আপনার টার্গেট হচ্ছে আলটিমেটলি, এখানে কি করছি দেখেন তো, টার্গেট হচ্ছে আলটিমেটলি 2i নিয়ে আসা। আপনি এখানে 2i আনতে পারবেন না, হাফ দিয়ে 2i নিয়ে আসবেন। এখানে কি 2i আনতে পারবেন না, হাফ দিয়ে 2i নিয়ে আসবেন। এখানে তো 2i দেওয়াই আছে, এটা করা লাগবে লাগবে না। এখানে 3i দেওয়া আছে, হাফ দেন 2i নিয়ে আসেন, 3/2 রে বাইরে রাখেন, সমস্যা আছে নাই। এখানে কত 9 আছে, আপনি 2i আনেন না, হাফ দিয়ে গুণ করেন আর 2 নিয়ে আসেন, সমস্যা তো নাই। তার মানে এই অঙ্কগুলো কিন্তু আমার শেষ। ঠিক আছে, আপনার বইয়ের মধ্যে একটা সুন্দর অঙ্ক আছে, দেখবেন এরকম যে i প্লাস রুট ওভার মাইনাস আই, এটার মান নির্ণয় করো। এটার মান কেমনে নির্ণয় করবেন, হাফ দিয়ে এখান থেকে একটা আনবেন, হাফ দিয়ে এখানে আরেকটা -2i আনবেন, তাইলে অঙ্ক শেষ। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। পোলাপান ক্লিয়ার? এই যে ভাইয়া যে টোটাল জিনিসটা বললাম, এই টাইপের সবগুলো অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল আমাদের। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেল। কারো যদি সমস্যা থাকে একটু বলিয়েন, কেমন? ভাইয়া এইখানে থেকে অন্তরীকরণ যোগজীকরণ শুরু করলে কি এক্সামের আগে শেষ হবে?
আমি টোটাল 7টা ক্লাস নিছি, তার মানে শেষ হওয়ার কথা, কারণ আমি শেষ করছি, আমি লাইভের দ্বারা শেষ করছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, তো শেষ হবে ইনশাল্লাহ, আপনি চেষ্টা করলে শেষ হয়ে যাবে, টেনশন নাই, ঠিক আছে। আপনি জাস্ট 8টা দিন সময় দিবেন একদম ঠান্ডা মাথায়, তাইলে দেখবেন হবে। এবং এই 8 দিন কিন্তু একদম জান পড়ান শেষ করে ফেলাইতে হবে না, 8 দিন জাস্ট আমার ক্লাস যতটুকু করে করতেছেন অতটুকু করে রিভিশন দিবেন, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। মানে আমার ক্লাসের সাথে আগান, তাইলেই হবে। তো এখন দেখেন, আপনার এটা তো ছিল একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, বর্গমূল নির্ণয় করো, হ্যাঁ। এখন এটা হচ্ছে আরেকটা জিনিস, কেমন, এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকৃতি দেওয়া আছে আপনাকে, ঠিক আছে। এইরকম আকৃতি যদি দেওয়া থাকে, ওইটা খালি কি দেওয়া ছিল, খালি হচ্ছে ওই যে এক্স এর মানটা ওইটার মধ্যে 0 ছিল, খালি হচ্ছে আই ওয়াই আকৃতি দেওয়া ছিল ওটার মধ্যে, আর এটার মধ্যে এক্স প্লাস আই ওয়াই আকৃতি মানে পূর্ণ আকৃতি দেওয়া আছে। তো এরকম পূর্ণ আকৃতি দেওয়া থাকলে আমি কি করব, সেটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ ভাই, ডিপেন্ড অন ইউ, হ্যাঁ রাইট, ডিপেন্ড অন ইউ, ঠিক আছে। তো দেখি আর কেউ কিছু বলে কিনা। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, এখন থেকে করলে পারবা, আমিও করছি স্টার্ট। আচ্ছা ইনসিয়া তাসনিম বলছে, সেও স্টার্ট করছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস আমি বলি, দেখেন এই রকম আকৃতি যদি থাকে, আপনি করবেন কি, ফার্স্টে এই ওয়াইটা নিবেন, ওয়াইটা নিয়ে ওয়াই কে ডিভাইডেড বাই 2 করবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া পুরো একটা অঙ্ক করি, তাহলে আপনি বুঝবেন। মনে করেন এই অঙ্কটা করবো না, এই অঙ্কটা আপনাদের জন্য, হ্যাঁ আমি করবো -7 প্লাস হচ্ছে 24i, এই অঙ্কটা আমি করি, ঠিক আছে। ধরেন এই যে এক্স প্লাস আই আকৃতি দেওয়া আছে না, আছে। প্রথমে আপনি দেখবেন এখানে মানে শর্টকাট শিখাচ্ছি, এটা কিন্তু লং কাটে অন্যভাবে করতে হবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আপনাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা তো এখন দেখেন এই যে ওয়াই এর মানটা কত, 24 আছে না, শর্টকাট বের করার জন্য এটাকে আমি করবো কি 24/2 করব, কেমন, 24/2 করবো, কেন করবো, শর্টকাটের জন্য। তো 24/2 যদি করি, এখানে কত আসবে, 12 আসলো না, আসলো। এখন একটা জিনিস খেয়াল করেন তো, 12 আপনি উৎপাদক বের করেন, উৎপাদক তো ছোটবেলা বের করা শিখছি, 1 × 12, তারপরে 2 × 6, তারপর হচ্ছে 3 × 4, 3 4 12, এই উৎপাদক শেষ, ঠিক আছে। এখন আমি চেক করব যে এখান থেকে কোন দুইটা ভ্যালু নিতে পারি, আমি চেক করব, ঠিক আছে। মানে এইখান থেকে যে কোনো দুইটা ভ্যালু আমার নিতে হবে, 12 উৎপাদক আছে না, উৎপাদক বের করলাম, এখন এখান থেকে যে কোনো দুইটা ভ্যালু নিতে হবে, ঠিক আছে। ভ্যালু নিয়ে কি কাজ, ভ্যালু নিয়ে কাজ হচ্ছে আমার হচ্ছে, এটা তো কি বের করতে বলছে, এটা হচ্ছে বর্গমূল বের করতে বলছে। তো বর্গমূল বের করতে বললে ভিতরে একটা স্কোয়ার রাশি আনছি না এতক্ষণ, তো এটার ভিতরে স্কোয়ার রাশি আনবো, এটাই হচ্ছে টার্গেট। একটু আগে অটোমেটিক চলে আসছে, এখন একটু সিস্টেম করে আনবো। তো এখন দেখেন এইটার ভিতরে যদি স্কোয়ার রাশি আনতে হয়, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এরকম রাশি আনতে হবে, তাই না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, ওই যে a আর b, যেই দুইটা মান আপনি জানেন না, দেখেন এখানে আপনি কি জানেন, এখানে কিন্তু আপনাকে এইটার ভিতর থেকে প্লাস 2ab মিলাইতে হবে, ঠিক আছে। প্লাস 2ab কিন্তু আপনার ফিক্সড, কিন্তু আপনি জানেন না কি, আপনি জানেন না হচ্ছে a স্কোয়ার আর b স্কোয়ারের মান কি নেবেন, বা a আর b এর মান কি নেবেন। a আর b এর মান নেওয়ার জন্য এই কাজ করছি। তো এই কাজ যদি করি, এখন দেখেন আমার জানাই আছে 3 আর 4, ঠিক আছে, এই দুটাকে আপনি স্কোয়ার করেন, 3 কে স্কোয়ার যদি করি 9, আর 4 কে যদি স্কোয়ার করি 16, ঠিক আছে। 4 কে যদি স্কোয়ার করি কত আসবে, 16 আসবে। তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আমি যদি 9 থেকে 16 কে বিয়োগ করি তাইলে কত আসবে ভাইয়া, 9 থেকে 16 কে বিয়োগ করলে কিন্তু -7 আসবে, দেখছেন মিলে গেছে কিন্তু, ঠিক আছে। এই যে দেখেন আমি যদি 3 স্কোয়ার করি আর এটাকে যদি 4 স্কোয়ার করি, দেখেন 3 × 3 = 9 আর 4 × 4 = কত, 16, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু কত চলে আসলো, -7। তার মানে এই 3 আর 4 কে আমি নিব। এখন আমি কি করব, দেখেন আমি এখানে লিখলাম 3 স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, তারপরে দেখেন প্লাস 2 × এর মানটা কত হবে, এর মানটা 3 দেওয়া আছে, হ্যাঁ। তাহলে b এর মান কত হবে আপনি বলেন, 3 × 2 = 6, তাহলে 4 × 6 = 24, তার মানে 4i হবে b এর মান, কেমন। তাহলে দেখেন এই যে 3 × 2 = 6, 4 × 6 = 24, i হয়ে গেল। আর হচ্ছে এটা a স্কোয়ার প্লাস 2ab, তাহলে b স্কোয়ারের ভ্যালুটা কত হবে, 4i হোল স্কোয়ার। এই যে দেখেন 4 × 4 = 16 আর i স্কোয়ার মানে কত, -1। তাহলে -1 যদি হয়, তার মানে হচ্ছে 16 আর -1 কত, -16। তাহলে 9 থেকে -16 গেলে কত থাকে, -7 থাকে, আর হচ্ছে 24i। তাহলে ভাইয়া এত কিছু কেন করলাম, এটা করলাম কেন, আমি তো জানি না যে আমি এই দুইটা ভ্যালু কত, এটা তো আমি জানতাম না। এই দুইটা ভ্যালু বের করার জন্যই আমি ফার্স্টে এইখানে যেই আপনার কাল্পনিকের যে পার্টটা থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করছি, ওটার উৎপাদক বের করছি। উৎপাদক বের করে এগুলো যদি টেস্ট করতেন তাহলে দেখতেন কোনোটাই -7 মিলে না, খালি এটাই মিলবে। তো এটা যেহেতু মিলছে, তার মানে এটা দিয়ে আমি সূত্র ফেলবো, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এটা সূত্রটা কি আসবে ভাইয়া, এটা সূত্রটা হবে √a + b হোল স্কোয়ার, কেমন। a + b হোল স্কোয়ার হলে এটা কত হবে, +-3 + 4i, দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার উত্তর। সবাই কি এই শর্টকাটটা বুঝছি ভাইয়া, এই শর্টকাট দিয়ে ম্যাথ করলে কি নাম্বার দিবে না। এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য, এটা কিসের জন্য, শুধুমাত্র এমসিকিউর জন্য, এটা দিয়ে ম্যাথ করলে দিবে না। আচ্ছা তো ভাইয়া এটা কি সবাই বুঝছে, এটা যদি বুঝি তাহলে আমরা ওই অঙ্কটা করে
প্র্যাকটিসটা ফাইনাল করে ফেলবো, কেমন? ও আচ্ছা, ত্রিকোণমিতিতে এইভাবে চান, বুঝতে পারছি। ত্রিকোণমিতিতে আচ্ছা, ত্রিকোণমিতিতে এরকম ক্লাস কিন্তু আমার ফ্রি করা আছে, মনে হয় 7.5 পর্যন্ত ফ্রি করা আছে অলরেডি, বাট ওগুলো অনেক বড় ক্লাস। ওগুলো এই মুহূর্তে কইরা আপনি পোষাইতে পারবেন কিনা আমি জানি না, মানে ওগুলো একদম ভাঙা ভাঙা ক্লাস, একদম মনে করেন যে চ্যাপ্টার 6 থেকে শুরু করে 7.5 পর্যন্ত আছে, হ্যাঁ, ফার্স্ট পেপারে। আচ্ছা দেখি আপনাদের জন্য ওটা আমি কি করতে পারি। তো এটা কি সবাই বুঝছি? এটা সবাই বুঝছি কিনা আমাকে একটু জানাই। আপনার কথা আমি বুঝতে পারছি, দেখি আপনার এটা নিয়ে আমি কি কাজ করতে পারি। আগে হচ্ছে এমসিকিউ যেটা আমি ওয়াদা করছি সেটা আমি শেষ করব, ঠিক আছে? তারপরে হচ্ছে যে মনে করেন এক্সট্রা যা পারি, আপনাদের সাথে তো আসি পুরাটা সময় জুড়ে, টেনশন নাই, আপনারা যদি থাকেন আমিও আসি। এটা কত? -8 -6 ইন্টু এই যে দেখেন i ইকুয়াল টু √1, তাই না? এই যে এটা। তাইলে এখন ভাইয়া এটারে আমার কি করতে বলছে? বর্গমূল করতে বলছে। তো এটারে যদি বর্গমূল করতে চাই, ভিতরে একটা বর্গমূল রাশি আনতে হবে আমার, তাই না? ভিতরে যদি বর্গমূল রাশি আনতে হয় তাহলে কি আছে দেখেন তো, y এর মানটা কত আছে? y এর মানটা আছে 6, ঠিক আছে? আমি খালি মূল অংশটা নিচ্ছি 6। তাহলে দেখেন তো 6 এর যদি 2 দিয়ে ভাগ করি কত থাকে? 3। আর 3 এর যদি উৎপাদক করি, 3 এর উৎপাদক এখানে একটাই আছে, 1, মানে এই দুইটাই আছে, 1 × 3, আর কোনো উৎপাদক নাই, ঠিক আছে? এখন মজার জিনিস খেয়াল করেন, এই 1 এর যদি স্কোয়ার করি, সেখান থেকে যদি 3 এর স্কোয়ার বিয়োগ করি কত হয়? 1 এর থেকে 9 গেলে কত থাকে? -8 থাকে। এই যে মিলে গেছে না? মিলে গেছে। তার মানে 1 আর 3, ঠিক আছে? তো 1 আর 3 যদি হয় তাহলে এটা কত হবে দেখেন তো, a স্কোয়ার, এখানে দেখেন কত আছে? মাইনাস আছে। তার মানে -2 ইন্টু এই যে a এর মানটা কত? 1। তাহলে 2 ইন্টু 1 গেল, 6i তো মিলাইতে হবে, তার মানে ওটা হবে কত? 3i। 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে b স্কোয়ার, কেমন? এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তাহলে দেখেন b স্কোয়ার যখন নিছি 3 × 3 = 9, i স্কোয়ার মানে -9। তাহলে 1 এর থেকে -9 গেলে কত? -8 থাকে, আর এটা হচ্ছে -6i। তাহলে এটা হচ্ছে √1 - 3i হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস কত? 1 - 3i, দ্যাটস ইট। এই হচ্ছে আপনার উত্তর। সবাই বুঝছি? ভাইয়া আরেকবার, এই যে এখন আরেকবার বুঝাই দিছি, এখন ক্লিয়ার কিনা বলেন? ওগুলা করা হবে না বস, টাইম নেই এখন, বাট এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা রঞ্জন কুমার, আমি এটা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। মানে আপনাদের তো শর্টে ক্লাস লাগবে, তো হয়তো 1 ক্লাস 1.5 ক্লাস একটা দেখা দেওয়া যায় কিনা আমি দেখবো, হ্যাঁ। আমি আরেকবার বলি, এই অঙ্কগুলা করার সময় আমি যখন প্রথমে অঙ্ক করছি, দেখেন প্রথমে যখন এই অঙ্কটা করছি, এই অঙ্কটারে ইজিলি করতে পারছি। কেন? কারণ ভিতরে একটা বর্গ রাশি আসছে, বর্গ রাশি থাকলে ওটার বর্গমূল করা ইজি। যেমন ধরেন আপনাকে যদি আমি দিয়ে দিই 25 এর বর্গমূল বের করো, এটা একটা বর্গ রাশি, কারণ কি? এটাকে আমরা কি লিখতে পারি? 5 স্কোয়ার। এই জন্য এটার বর্গমূল বের করা +-5 সহজ, ঠিক আছে? আচ্ছা, √25 এর বর্গমূল শুধু 5, ঠিক আছে? √25 এর বর্গমূল শুধু 5, এটা যদি x স্কোয়ার ইকুয়াল টু 25 থাকতো তাহলে +-5 হইতো, ঠিক আছে? এটা প্রিন্সিপাল স্কোয়ার রুট। তো এত ঝামেলায় না যাই, সোজা বাংলা কথা হচ্ছে এটা থেকে বর্গমূল করা ইজি, এটা থেকে বর্গমূল করা কি ইজি। এই জন্য হচ্ছে আমরা বর্গ রাশি ভিতরে আনার চেষ্টা করতেছি, এই যেটা বর্গ রাশি সেই জন্য বর্গমূল করা ইজি। তাহলে এইখানে আমি কি করলাম? ভিতরে একটা বর্গ রাশি আনলাম, a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার আকারে সাজা, ঠিক আছে? সেম ভাবে আমি দেখলাম যে এখন আমার অঙ্ক দিচ্ছে একটু ভিন্ন ভাবে, ঠিক আছে? অঙ্ক দিচ্ছে x + i ওই আকৃতি, তাইলে আমি কি বর্গ রাশি বানাইতে চাই ভিতরে, যাতে আমি ইজিলি করতে পারি। তো এটা করার জন্য আমি ফার্স্টে টেকনিক কি করলাম? টেকনিক করলাম যে অবাস্তব পার্টের সামনে যে অংশটা, এই যে 24, এটাকে আমি 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? এটাকে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে কত আসলো? 12 আসলো। তো এবার আমি 12 উৎপাদক বের করছি, 12 × 12, 6 × 12, 3 × 4 = 12। তো এই হচ্ছে আমার উৎপাদক বের হয়েছে। তো উৎপাদক গুলো আমি চেক করতেছি যে কোন দুইটাকে স্কোয়ার করে বিয়োগ করলে এই -7 আসে। তো আপনি দেখবেন 3 × 3 = 9 থেকে যদি 16 বিয়োগ করে, 9 থেকে যদি 16 বিয়োগ করি -7 আসে। তার মানে এটার আমি a ধরবো, এটার আমি b ধরবো, ঠিক আছে? তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 × a × b, এই যে 2 × a × b 24 থেকে মিলাইছি, ঠিক আছে? 2 × a × b প্লাস হচ্ছে b স্কোয়ার মানে কত? এই যে 4i হোল স্কোয়ার, কেমন? তাহলে এটা কত? a + b হোল স্কোয়ার হলো। তাহলে এই যে ভিতরে বর্গ রাশি আসছে, এটাই টার্গেট ছিল। বর্গ রাশি থাকে +-3 + 4i, এই যে দেখেন রুট আর এই বর্গ রাশি কাটছে, তাহলে +- হয়েছে এখানে, কেমন? এই হচ্ছে মোটামুটি ঘটনা। দাদারা এখন কি ক্লিয়ার? কারো কি এখন সমস্যা আছে? এখন যদি সমস্যা থাকে বলেন, আবার বলবো, সমস্যা নেই। আচ্ছা, একদম ক্লিয়ার ভাই। সুবর্ণ সাথী বলছে এই মধুর্যা সেনগুপ্তা, ও মাধুর্য সেনগুপ্ত, সরি। তারপর হচ্ছে মারুপা চৌধুরী, আপনারা একটু বলেন, ঠিক আছে? এই সিয়ামের কারেন্ট চলে গেছে। সিয়াম এই জীবনে খালি কারেন্ট চলে যায়, কারেন্ট আসে, সিয়াম যায়, সিয়াম আসে, কিছু বুঝি না আমি, ঠিক আছে? আচ্ছা, ও কোথায় আছি? ও এখন পরবর্তীটাই চলে আসছি, ঠিক আছে? ভাইয়া কিন্তু অহেতুক এক্সট্রা কিছু বলতেছি না, আসলে মোটামুটি কম করে বলতেছি। তো দেখেন, আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে 4তম মূল নির্ণয়, ঠিক আছে? বা চতুর্মূল নির্ণয়। এই যে এখন যে টাইপটা, সেটা কি? চতুর্মূল নির্ণয়ের টাইপের, হ্যাঁ।
তো চতুর্মূল নির্ণয় মানে কি? চতুর্মূল নির্ণয় মানে হচ্ছে মনে করেন যে আপনার কিউব রুট অফ এই যে 1 এর উপর 1/4 আছে, ঠিক আছে, 1/4 অফ 1। তো এইটা যদি আপনার হয়, ঠিক আছে, এইটা যদি আপনার হয়, এটা কি বলা হচ্ছে কি চতুর্মূল, এটার চতুর্মূল, ঠিক আছে, এটা দ্বারাই বোঝা হচ্ছে এটা চতুর্মূল। ঘনমূল মানে কি? ঘনমূল মানে হচ্ছে এই যে মনে করেন 27 এর ঘনমূল মানে হচ্ছে এখানে একটা 3 থাকে, এটার ঘনমূল নির্ণয় করো, ঠিক আছে। বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে যে √5 5 এর বর্গমূল করো, এটা বর্গমূল, এটা ঘনমূল, এটা হচ্ছে চতুর্মূল। আই হোপ চতুর্মূল কি আর চিনান লাগবে না আমার, হ্যাঁ। তো চতুর্মূলের অঙ্ক আপনাকে যখনই দিবে, ঠিক আছে, চতুর্মূলের অঙ্ক যখনই দিবে, এই যে ধরেন আপনাকে যদি এরকম ফরম্যাট দেয় যে -n², মাইনাস কি n² এইরকম আকৃতি যদি দেয়, এটার উত্তর আপনি ডিরেক্ট কি করবেন? এটার উত্তর হবে ডিরেক্ট +-√n/2 আর হচ্ছে 1 ± i। এটার উত্তর হচ্ছে ডিরেক্ট এটা। আপনার যদি কোনো চতুর্মূল এরকম থাকে যে -n² উপরে 4, তাইলে আপনি কি করবেন? +-√, এই যে n এর মানটা লিখবেন /2 ইন্টু 1 ± i লিখবেন, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে এখন ভাইয়া দেখেন তো আপনাকে কি দেওয়া আছে? আপনাকে দেওয়া আছে এই যে 4 - 16, এটা দেওয়া আছে আপনাকে, এটা চতুর্মূল নির্ণয় করতে বলছে। তো এটার যদি চতুর্মূল নির্ণয় করতে বলে দাদা, তাইলে এটা কি আকারে আছে দেখেন? -4² আকারে আছে, তাই না? এই যে দেখেন n² আকারে আছে। তো n² আকারে যদি থাকে তাহলে সেটার উত্তর কত হয়? এই যে দেখেন -n² আকারে আছে, এটা যদি থাকে এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে প্লাস মাইনাস ফার্স্টে কি √n/2, এই যে দেখেন √n/2, তার মানে n এর মান কত? 4 /2 আর ইনটু 1 ± i। তাহলে এটার উত্তর কত আসতেছে? +-√2 আর হচ্ছে 1 ± i। এটাই হচ্ছে আপনার উত্তর, হ্যাঁ। আর এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা থেকে রেগুলার প্রশ্ন আসে, ঠিক আছে, এটা থেকে কি রেগুলার প্রশ্ন আসে। তাইলে আমার এটার উত্তর কি? +-√2 ইন্টু 1 ± i। এই যে ডি নম্বরটা হচ্ছে উত্তর। সবাই কি ক্লিয়ার? ভাইয়া খুব সহজ সহজ জিনিস। আর একবার বলেন ভাইয়া প্লিজ, কোনটা বলবো সেটাও বলে দেন প্লিজ। হ্যাঁ বলেন বলেন। মানে কি ওই আগেরটা বলবো? এই যে এটা 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 আরেকবার বলতেছি, চলেন আরেকটা আমরা বানাই নি। মানে আরেকটা বানাইতে গেলে সেটা মিলবে কিনা, দাঁড়ান হচ্ছে আমি বই থেকে একটা নিই। হ্যাঁ, বইতে কি দেওয়া আছে? বইতে কোনটা দেওয়া আছে? বইতে হচ্ছে কোনটা? বইতে এরকম সুন্দর রাশি আর আমি দেখতেছি না। -7 + 24i তো। আচ্ছা, মনে করেন একটু কঠিন দেখে একটা নেই। 8 + 4√5, ঠিক আছে, 8 + 4√5i। এই যে একটু কঠিন দেখে নিলাম, হ্যাঁ, বইতে এইটা দেওয়া আছে। ক্লিয়ার ভাই? আচ্ছা, তো এইটা যদি দেওয়া থাকে ভাইয়া, তাহলে দেখেন এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটার আপনার বর্গমূল করতে বলছে না, এই যে বর্গমূল। তাহলে আমি ভিতরে স্কোয়ার রাশি বানাবো, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে ভিতরে যদি স্কোয়ার রাশি বানাইতে হয়, তাহলে আমার এই 4√5 কে প্রথমে, মানে শর্টকাট করার জন্য 4√5 কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। তো থাকে কত? 2√5। তো থাকে কত বস? 2√5 থাকে, কেমন? আচ্ছা, তো 2√5 যদি থাকে, এখন এটাতে আমার কত বানাইতে হবে? 8 বানাইতে হবে। এই মানে 2√5 কে এমন ভাবে সাজাবো যাতে 8ও হয় এবং যাতে আমার কি হয়, যাতে হচ্ছে a² b² মিলে যায়, মানে হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে, এই জাতীয় একটা ঘটনা ঘটে। মানে জিনিসটা কি আরেকবার দেখাচ্ছি, জিনিসটা হইতে হবে এমন। এই 8 বানাবো কিভাবে? ধরেন a² প্লাস এই 4√5i কে দিয়ে আমি 2ab বানাবো, ঠিক আছে, 2ab বানাবো 4√5i কে দিয়ে, হ্যাঁ। আর হচ্ছে এই যে প্লাস b², a² প্লাস b² মিলায় বানাবো 8, আর হচ্ছে এই 2ab বানাবো এটারে। কথা কি বুঝাইতে পারছি? যে এই অংশটারে 2ab বানাবো আর হচ্ছে এই অংশটারে কি বানাবো? a² প্লাস b² বানাবো, কেমন? আই হোপ এই যে যেটুকু অংশ কথা বললাম এইটুকু অংশ সবাই ক্লিয়ার, ঠিক আছে। তো এইটুক যদি সবাই ক্লিয়ার হন, এখন দেখেন এই অঙ্কটা কিন্তু একটু ঝামেলা লাগে, দেখলেও কিন্তু একটু ঝামেলা লাগতেছে ভাইয়া, তাই না? আচ্ছা, তাহলে এই অঙ্কটা এখন কেমনে করা যায় সবাই আমাকে একটু বুদ্ধি দেন। দেখেন এখানে আছে হচ্ছে 8, আর এটারে ভাইয়া কি করতে পারতেছি না, এটারে কিন্তু আমি ওই যে কি বলে একটু আগে উৎপাদক নির্ণয় করলাম, এটার উৎপাদক নির্ণয় করা কিন্তু টাফ। তো ভাইয়া একটু চিন্তা করি, তারপরও 8 কে আমি কিভাবে 2√5 বানাইতে পারি, ঠিক আছে, 8 কে কিভাবে 2√5 বানাইতে পারি। দেখেন এখানে একটা কাজ করতে পারি, আমরা রুটের ভিতর নিয়ে যাই টোটালটাকে যদি রুটের ভিতর নিয়ে যাই, তাহলে রুটের ভিতর 2টা কত হয়ে যাবে? 4, আর 5 তো আগে থেকেই আছে। দেখেন 4টাকে বাহির করে দিলে আবার 2ই হয়ে যায়, তাহলে এটা কত? √20 তো। তাহলে একটা কাজ করি, √20 যদি হয়, √20 কে তো আমি এভাবে লিখতে পারি, 20 কে যদি আমি করি, 20 কে যদি আমি বর্গমূল করি, সরি 20 যদি উৎপাদক নেই, কত কত আসে? 1 × 20, তারপর হচ্ছে 2 × 10। এই যে দেখেন হয়ে গেছে। মানে এই জিনিসটাকে আমি কি করলাম? একটা পূর্ণ সংখ্যার আদল দিলাম,
রুটের ভিতরে আছে, সমস্যা নেই, পূর্ণ সংখ্যার আদল দিলাম। তো পূর্ণ সংখ্যার আদল দেওয়ার পরে এখানে আমি কি দেখতেছি 2 × 10, খেয়াল করেন তো 2 থেকে 10 বিয়োগ দিলে কত থাকে? -8। তার মানে আমি 10 থেকে 2 বিয়োগ দিলে কত থাকবে? আমার 8 থাকবে, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, তাহলে এটাকে আমি কি লিখি? √10 × 2 এই আকৃতি দিলাম, হ্যাঁ। তাহলে এখন খেয়াল করেন এটাতে কি করতে পারি, আমি কি জানি 10 থেকে 2 বিয়োগ দিলে 8 পাওয়া যাবে, তাই না? 10 থেকে 2 বিয়োগ দিলে কি 8 পাওয়া যাবে। এখন দুইজনই তো 10 এর ভিতরে, দুইজনই তো রুটের ভিতরে, তাহলে দুইজনের রুট হিসেবে আলাদা করে দিই, √10 × √2 এইভাবে তো লেখা যায়। আচ্ছা, তাহলে এটার ভিতরে খেয়াল করেন, এটার ভিতরে আমি এভাবে লিখতে পারি যে a² + 2 × এর ভ্যালুটা হচ্ছে √10 × b এর ভ্যালুটা হচ্ছে √2। খেয়াল করেন √10 × √2 মানে কত? √10 × √2 মানে হচ্ছে 2√5, তাই না? √10 × √2 মানে হচ্ছে 2√5, আর আমার এখানে আছে 4√5। এই যে দেখেন 2 × a × b, √10 × √2 মানে কত? 2√5 ইন্টু কত? 2, তার মানে 4√5, ঠিক আছে। আচ্ছা, আর এই যে √2 আছে না, √2 এর সাথে i দিলাম, ঠিক আছে। তাইলেই দেখেন এই অংশটা মিলে গেল, হ্যাঁ। তাহলে এই অংশটা মিললো a² + 2ab প্লাস হচ্ছে এখন কত করব? √2i² দিব, কেমন? তাহলে এখান থেকে কত থাকবে? √10² মানে কত? 10, আর হচ্ছে √2i² মানে কত? -2। তাহলে দুইটা মিলে কত আসলো? 8 আসলো, কেমন? তাহলে এটা কত হইলো? a - b²। দেখেন 10 - √2i²। তো এইটা যদি থাকে এটা কত আসবে? প্লাস মাইনাস আপনার হচ্ছে √10 - √2i। মাশাআল্লাহ, দেখছেন কত সহজে একটা ছোট্ট অঙ্ক হয়ে গেল। বাট এই টাইপের অঙ্ক আপনারা দেওয়ার কথা না, ঠিক আছে, এই টাইপের অঙ্ক দেওয়ার কথা না। এটা কি বুঝছি সবাই? সবাই যদি বুঝি, নেহা আপু এখনো যদি না বুঝেন ভাইকে বলিয়েন, ভাই আবার বলবো, সমস্যা নেই, আরেকটা উদাহরণ দিব দরকার হলে, হ্যাঁ। আচ্ছা, ও যেটা করতেছিলাম ওটা তো শেষ করি নাই, চতুর্মূল যেটা করতেছিলাম, চতুর্মূলের এগুলা করে দেন সবাই ভাইয়াকে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু ভুল আছে, এই প্রশ্নটা এটা প্লাস হবে, ঠিক আছে, এটা ভুল আছে। আচ্ছা, এই চতুর্মূলটা করে দেন। দেখেন তো 1024 চতুর্মূল করতে বলে আপনাকে আমি চতুর্মূলের যেই সূত্র শিখাইছি সেটা কি ছিল? √(-n²). তার মানে n² আকারে প্রকাশ করতে হবে। 1024 কে কত স্কয়ার করলে 1024 হয় জানেন? আপনি 1024 কে একটু বর্গমূল করে নেবেন ক্যালকুলেটরে, তাহলে এটা হবে 32 হবে, আমি যতটুকু জানি, হ্যাঁ। তাহলে -32² হবে এটা। তাহলে n এর মানটা কত? 32। n এর মানটা যদি 32 হয়, এটার উত্তর কত আসবে? ±√(n/2). তাহলে √32/2 মানে কত? 16, ঠিক আছে। আর হচ্ছে 1 ± i, তাইলে এটা কত আসে? 4 ±4 × 1 ± i, ঠিক আছে। এই দেখেন এটার উত্তর হচ্ছে সি নম্বর। তো এটার উত্তর যদি সি নম্বর হয়, এই যে চতুর্মূলের অঙ্কটা এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা আপনারা ভাইয়াকে করে দেন তো সবাই। 2 এর উত্তরটা সবাই আমাকে জানাই, 2 এর উত্তরটা কত হবে সবাই ভাইয়াকে জানাই, ঠিক আছে। ভাইয়া বুঝি নাই, আরেকবার বলেন। সাথী বলছে বুঝি নাই। আচ্ছা, থার্ড লাইনটা আরেকবার। সাবিকুন্নার সবাইকে আরেকবার বলবো, এটা করে দেন, এটা করে দেন, তারপরে ওইটা বলবো, কেমন? একটু অগোছালো হয়ে গেল, মানে এটা শেষ করে ওইটা যাওয়া উচিত ছিল। ভাইয়া এখন টাইপ ভিত্তিক সলভ করা ভালো হবে না কোশ্চেন ব্যাংক সলভ করা ভালো হবে? তো আপনাকে একটা জিনিস আমি বলতে দেই, টাইপ ভিত্তিক সলভ করলে দেখবেন কোশ্চেন ব্যাংক অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, ঠিক আছে। আমি সবসময় বলি আপনার এখন কাজ কি জানেন? আপনার এখন কাজ হচ্ছে যে ধরেন আপনার এমসিকিউতে সমস্যা, আপনি আমার সাথে করতে পারেন, আপনার এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনার সিকিউতে সমস্যা, এখন আমি তো সিকিউ ক্লাস নিচ্ছি না, তো যেখানে সিকিউ ওয়ান স্টপ ক্লাস নিচ্ছে সেখানে আপনি সিকিউ ক্লাসটা একবার দেখেন, দেখার পরে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। ভাইয়ারা যখন বলে, ভাইয়ারা অ্যানালাইসিস করে বলে, সেটা যে ভাইয়াই হোক, আমি হই বা অন্য যে কোনো জায়গায় যে ভাইয়াই হোক, অনেক অ্যানালাইসিস করে বলে, বা অনেক জায়গায় দেখবেন অনেক ফ্রি কন্টেন্ট আছে, ঠিক আছে। তো এটাও যদি দেখেন আপনি দেখবেন যে সিকিউতে কি আসে না আসে টাইপ ভিত্তিক একটা আলোচনা হয়ে গেছে। আর টাইপ ভিত্তিক যেখানে আলোচনা করে না ওইখানে ভিডিও দেখবেনই না, ঠিক আছে, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে টাইপ ভিত্তিক যেভাবে আলোচনা করে সেখানকার ভিডিওগুলো দেখবেন, তো দেখলে দেখবেন যে টাইপ ভিত্তিক গুলো মাথার মধ্যে ঢুকে গেছে। তারপর আপনি টেস্ট পেপার উল্টান, তখন টেস্ট পেপার যদি উল্টান দেখবেন যে আপনার চোখের মধ্যে পড়বে, এই এটা তো ওই টাইপ, তাহলে ওই টাইপটা আরেকবার দেখবেন, এরপরে এটা সলভ করবেন। আরে এই অঙ্কটা তো ওই টাইপ, ওই টাইপটা আরেকবার দেখবেন, এটা দেখবেন, এই যে বারবার রিভিশনও হবে, বারবার অঙ্কটা পারাও হবে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে করবেন এখন, নাইলে কিন্তু উপায় নেই। আচ্ছা, এটার আনসার হচ্ছে এ, এটার আনসার হচ্ছে এ, এটার আনসার এ কেমনে বের করেছেন যে, ঠিক আছে। দেখেন তো এটা কিভাবে করা যায়, এটা কেমনে করা যায় সবাই একটু ভাইকে বলেন তো। এটা ধরেন আমার কাছে মনে হয় যে এটা ইজিলি করা যায়, হ্যাঁ। ইজিলি কেমনে করা যায়, মনে করেন যে এটা ইকুয়াল টু এক্স ধরলাম, নর্মাল অঙ্ক যেভাবে করি, তাহলে x⁴ ইকুয়াল টু কত? 1। তাহলে এটাকে করি কি a² - b² আকৃতিতে সাজাই। a² - b² আকৃতিতে সাজাইলে এটা কত হবে? এটা হবে হচ্ছে a + b × a - b হবে, তাই না? তাহলে হয় x² + 1 = 0,
অতএব x ইকুয়াল টু কত, প্লাস মাইনাস রুট ওভার -1, তাহলে জিনিসটা কত আসবে, প্লাস মাইনাস আই আসবে, ঠিক আছে। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু যখন এই যে এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0 যখন লিখবো, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে এটার উত্তর আসবে প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস আই। এই যে দেখেন প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, এটার উত্তর হবে এ নম্বরটা। কেমন, এটার আপনি চাইলে, আপনি যদি চান এটাকে আপনি শর্টকাট দিয়েও করতে পারেন। শর্টকাট দিয়ে কেমনে করে ভাইয়া, এই যে দেখেন শর্টকাট আমার কি ছিল, মাইনাস, শর্টকাট আমার কি ছিল, সরি শর্টকাট আমার ছিল +1, আচ্ছা সরি আমি একটু ভুল বলতেছি, শর্টকাটে ছিল -n², আমি তো অঙ্কের কথা বলতেছি, শর্টকাটে ছিল -n²। তাহলে এখন খেয়াল করেন এখানে আছে +1, তো +1 কে আমি চাইলে কি -i² লিখতে পারি না, i² মানেই তো -1 লিখতেই তো পারি, তাই না। তাহলে এটার উত্তর কি আসবে, প্লাস মাইনাস √i/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। এখন যখন আমি এইটা করতেছি, চিন্তা করেন যখন আমি এটা করতেছি তখন কি আমার ভুল হইতেছে, না আমার ভুল হচ্ছে না, বাট হচ্ছে আমার এই জাতীয় উত্তরটা আসতেছে না। এই জাতীয় উত্তর আসার জন্য আমার এইভাবে অঙ্কটা করতে হবে। কেমন, এই জাতীয় উত্তর আসার জন্য আমার এইভাবে অঙ্কটা করতে হবে। সবাই কি ক্লিয়ার, কারো কি সমস্যা আছে ভাইয়া? এ হবে আনসার, ঠিক আছে ভাইয়া। ইনসিয়া আমাকে একটু প্রশংসা করে দিছে, ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখেন ভাইয়া, এইগুলো আপনাদের বাড়ির কাজ, এগুলো আপনাদের কি এইচডব্লিউ, এগুলো নিয়ে আর কথা বলবো না। এগুলা কেন আনছি জানেন, এগুলা আসছে পরীক্ষায়, মানে এই টাইপের অঙ্ক অনেকবার আসছে। দেখেন আমি অলরেডি কয়টা আনছি, 1টা 2টা 3টা 4টা, নিজে একটা করছি 5টা, ঠিক আছে। এই টাইপের অঙ্ক 5বার আসছে, তো এই জন্য এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এখন মোস্ট ইম্পর্টেন্ট গেল, তাহলে বর্গমূল এবং চতুর্মূল রিলেটেড অঙ্ক শেষ। কেমন, এখন চতুর্মূলে আপনাদের একটু সমস্যা আছে, এই চতুর্মূলের অঙ্কের সমস্যা এবার আমি সমাধান করব, ঠিক আছে। কি দেওয়া ছিল, 8 + √5i। হ্যাঁ, তাহলে 8 + √5i এর অঙ্কটা আরেকবার করি আমরা, চলেন। আমার মনে হচ্ছে সাদাব ভাইয়ের ক্লাসের সাথে আমার ক্লাস কোলাপস হয়ে যাবে, কিছু করার নেই আপাতত, ঠিক আছে। 8 + 4√5i, এটা নিয়ে সমস্যা আছে। বলছে কি এটার বর্গমূল নির্ণয় করো, তো বর্গমূল যখনই বলবো আমরা ভিতরে চেষ্টা করব কি নিয়ে আসার জন্য, ভিতরে চেষ্টা করব হচ্ছে a + b² বা a - b² বা একটা বর্গ রাশি আনার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এটা কত আসতেছে ভাই, ভিতরে দেখেন এই যে y এর মানটা কত, y এর মানটা হচ্ছে 4√5, ঠিক আছে। y এর মানটা কত, y এর মানটা হচ্ছে 4√5, হ্যাঁ y এর মানটা হচ্ছে 4√5। তো আমরা কি করি, শর্টকাটের জন্য এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসলো 2√5। এখন দেখেন এই 2√5 এটা একটা সুন্দর রাশি না, তো এটার একটা সুন্দর রাশি বানানোর চেষ্টা করি, মানে যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করি। এরকম 2 × √5 এভাবে না রেখে একটা রাশি বানাই। তো একটা রাশি বানানোর জন্য ভাইয়া চিন্তা করছি যে এটার একটা কাজ করি, এটাতে আমি 4 × 5ও লিখতে পারি, তাই না। এটাকে আমি কি লিখতে পারি, 4 × 5 লিখতে পারি। কেমনে ভাইয়া, কারণ হচ্ছে √4 মানেই কত 2, আর √5 তো রইলই, তাহলে 4 × 5 এটা ইজিলি লিখতে পারি। তাহলে এটা কত হলো, √20। এই যে আমার টার্গেট ছিল এইটা আনা, যে একটু সুন্দর রাশি আসুক। তাহলে √20, 20 তে আমরা চাইলে কি লিখতে পারি, 1 × 20, 2 × 10, এভাবে লিখতে পারি না। তারপরে আমি দেখলাম যে 10 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে, 8 থাকে। এখন আপনাদেরকে কি শিখাইছিলাম, আপনাদেরকে আগে শিখাইছিলাম যে এটার স্কোয়ার মাইনাস ওইটার স্কোয়ার করে করতে হবে, এটা স্কোয়ার মাইনাস ওইটা স্কোয়ার বা ওইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করে এটা মিলাইতে হবে, এরকম শিখাইছিলাম না, এরকম শিখাইছিলাম। এখন দেখেন তো 10 কে স্কোয়ার করলে 100 আসবে, 2 কে স্কোয়ার করলে 4 আসবে, 100 থেকে 4 বিয়োগ দিলে তো 96 হয়, মিলবে না। কিন্তু আপনি চিন্তা করেন √10 স্কোয়ার, এখানে তো রুট আছে, এই জন্য আমি √10 চিন্তা করতেছি। √10 স্কোয়ার মাইনাস যদি √2 স্কোয়ার করি কত আসে দেখেন তো, 10 বিয়োগ 2 কত হয়, 8 হয় না, মিলে যায় কিন্তু, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি √10 × √2, মানে হচ্ছে এই উৎপাদকটাকে ভাঙাইলাম জাস্ট, হ্যাঁ উৎপাদক আকারে ভাঙাইলাম। তাহলে এখন এখানে আমি কি লিখতে পারি দেখেন তো, এখানে আমি লিখতে পারি √10 স্কোয়ার, √10 স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 × আপনার এর মানটা কত √10, ঠিক আছে, a এর মানটা কত √10, আর আপনি b এর মানটা কত নেবেন √2i, তাই না। b এর মান হচ্ছে এটা প্লাস হচ্ছে √2i হোল স্কোয়ার। কেমন, এই হচ্ছে ঘটনা। তাহলে আপনার এটা কত √10 প্লাস হচ্ছে √2i হোল স্কোয়ার। তো এটা যদি হয় তার মানে প্লাস মাইনাস √10 প্লাস হচ্ছে √2i, দ্যাটস ইট, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার উত্তর হবে। আচ্ছা অনেকের মনে হয় এই জায়গাটায় সমস্যা হচ্ছে, এইটুকু হয়তো বা সবাই বুঝছে, কিন্তু এইখান থেকে নিয়ে এখানে বসানোটাই সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন আপনি এটা তো বুঝছেন যে 10 থেকে 2 গেলে 8 থাকে, তাইলে এটা মিলে, এটা তো বুঝছেন। তাইলে হচ্ছে এই 20 এর জায়গায় আপনি 10 × 20 এর জায়গায় আপনি কি লেখেন, 20 এর জায়গায় আপনি লেখেন যে 10 × 2। তো এটা যদি লেখেন, এটাকে আপনি 2 ভাগে ভাগ করেন, √10 × √2, এটুকু তো সমস্যা নেই। তো এটা যদি বুঝেন, এখান থেকে তো আমরা আগেই বুঝাইছি যে একটা a হবে একটা b হবে। তাহলে আপনি যেটাকে a ধরতে চান ধরেন না,
সমস্যা নেই। দেখেন এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার হবে, এটাকে যদি বি ধরি বি স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে কি আপনার উত্তর হবে? হবে না। কিন্তু খেয়াল করেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে আপনার এটার উত্তর কত মিলবে? এই যে 8 মিলবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তার মানে এটারে এ ধরবো, এটারে বি ধরবো। তাহলে এটারে যদি এ ধরি, এখানে সূত্র লিখলাম এ স্কোয়ার, তারপরে ধরেন যে এখানে কত প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মিলাইলাম, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার নিলাম, তাই হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসলো। ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে চিন্তা করবেন, তাইলে ভাই হয়ে যাবে। কেমন? আচ্ছা, সাদবের ক্লাস টাইম হয়ে গেল, আজকে সাদবের লাস্ট ক্লাস। এই যে এক্ষুনি ছেড়ে দিব, এক্ষুনি ছেড়ে দিব, টেনশন নেই। ঠিক আছে, এক্ষুনি ছেড়ে দিব। আর 4 মিনিট আছে না, 4 মিনিট পরে ছেড়ে দিব। ভাইয়া লাস্ট ক্লাসে অবশ্যই জয়েন করবেন, কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা, এইটুক কি সবাই ক্লিয়ার? কারো কি সমস্যা আছে? কারো যদি সমস্যা না থাকে তাহলে ভাইয়াকে একটু জানাই যে ভাইয়া সমস্যা নাই। ঠিক আছে, এইটুক সবার ক্লিয়ার কিনা একটু জানাই। ভাইয়া আরো প্রায় শেষের দিকে, হ্যাঁ, একটু একটু করে শেষ করে দেবো ইনশাল্লাহ। ভাইয়া লাস্ট ক্লাসে অবশ্যই যান সবাই, কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা, তো হচ্ছে যে এটা এখানে নিয়ে আসি ভাই, এইগুলা সইরা যায় একটু পরপর কোথায়। আচ্ছা দেখেন, এখন যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আই ইকুয়াল টু কত? রুট ওভার -1, আই স্কোয়ার ইকুয়াল টু কত? -1, আই কিউব ইকুয়াল টু কত? আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 1। এই চারটা জিনিস মাথার মধ্যে গেঁথে ফেলেন। এই চারটা জিনিস কি করবেন? মাথার মধ্যে সব সময় গেঁথে ফেলবেন। ঠিক আছে, আই ইকুয়াল টু কত? রুট ওভার -1। তো এটাকে দুই পাশে স্কোয়ার করেন, আই স্কোয়ার ইকুয়াল টু -1 থাকবে। তারপরে এটার সাথে আবার একটা আই দিয়ে গুণ করেন, আই দিয়ে গুণ করলেই দেখেন মাইনাস আই আসে। তারপরে এটার সাথে আরেকটা আই দিয়ে গুণ করেন, দেখবেন যে 1 চলে আসতেছে। ঠিক আছে, এই চারটা জিনিস আপনার মাথায় সব সময় থাকা লাগবে। হ্যাঁ, তাহলে এই যে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -1 আসছে না, এইটা দিয়ে অনেক এমসিকিউ আসে। এই যে এগুলা, ঠিক আছে, এগুলা সব আসে। কেমন? এগুলা সব এটা দিয়ে আসে। আচ্ছা, তো এখন খেয়াল করেন, আপনার এই প্রশ্নটা মনে হয় একটু অপূর্ণাঙ্গ। এই প্রশ্নটা কি বলছে? আই টু দি পাওয়ার এম প্লাস আই টু দি পাওয়ার এম প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার এম প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার এম প্লাস 3 ইকুয়াল টু কত? এখন আমাকে বলা নাই যে এম এর মানটা জোড় না বেজোড়। এম এর মানটা কি জোড় না বেজোড় বলা নাই। ঠিক আছে, তো এখন আপনি মনে করেন যে এম এর মানটা জোড়। ঠিক আছে, এম এর মানটা কি ধরে নেন? জোড় ধরে নেন। তো আমার যদি এম এর মানটা জোড় হয়, মনে করেন যে এম এর মানটা যদি 2 হয়, তাহলে এটা কত হবে? আই স্কোয়ার। এটা কত হবে? আই টু দি পাওয়ার, এই যে 2 ধরে নিচ্ছি, তো 2 প্লাস 1 কত? 3 হবে। কেমন? তারপরে এটা কত হবে? 2 প্লাস 2 কত হবে? 4, আই টু দি পাওয়ার 4। এটা কত হবে? আই টু দি পাওয়ার 5। কেমন? যদি আমি জোড় ধরে নিই, তাহলে জোড় ধরে নিলে কত আসতেছে? আই স্কোয়ারের মান -1 আর আই কিউবের মান হচ্ছে -আই। এই যে দেখেন এগুলাই আসছে। হ্যাঁ, আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1 আর আই টু দি পাওয়ার 5 এর মান কত? আই টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে আই। যদি জোড় ধরে নিই, দেখেন এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, ইকুয়াল টু কত? 0 আসে। হ্যাঁ, জোড় ধরে নিলে এটার মান 0 আসে। এখন এটার বিজোড় ধরেন, বিজোড় ধরলে আই টু দি পাওয়ার মনে করেন যে 3, এম এর মান হচ্ছে 3, আই কিউব প্লাস হচ্ছে 3 প্লাস 1 কত? 4 প্লাস হচ্ছে 3 প্লাস 2 5 প্লাস হচ্ছে 3 প্লাস 3 কত? 6, আই টু দি পাওয়ার 6। এই অবস্থা আসলো। তাহলে আই কিউব মানে কত? আই কিউব মানে হচ্ছে -আই, আই টু দি পাওয়ার 4 মানে 1, আর পরে আই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এই 1 1 কাটা যায়, আই কাটা যায়, ইকুয়াল টু 0। তার মানে এম এর মান যাই হোক, এম এর মান জোড় হোক বা বিজোড় হোক, জোড় বা বিজোড় সংখ্যা বাদে দুনিয়াতে সংখ্যা আছে? নাই। আপনি বলবেন ভাই ভগ্নাংশ সংখ্যা আছে, ওটা কাউন্টিং করার দরকার নেই, পূর্ণ সংখ্যা চিন্তা করেন। জোড় বা বিজোড় যাই নেই না কেন, এটার উত্তর কত আসতেছে? 0 আসতেছে। তার মানে এই রাশিটার মান কত ভাইয়া? 0। সবাই কি বুঝতে পারছি? এটা নিয়ে কি কারো কোনো ডাউটস আছে? কারো ডাউটস থাকলে এক্ষুনি জানাই। ঠিক আছে, আমরা এক্ষুনি ছুটি দিয়ে দিব, একদমই টেনশন নাই। কেমন? একদমই টেনশন নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পোলাপান যদি ক্লিয়ার থাকেন, আই হোপ ক্লিয়ার সবাই। আচ্ছা, তো এখন দেখেন আপনাকে এই জায়গায় কি বলছে? আই স্কোয়ার ইকুয়াল টু যদি -1 হয়, এইটার মান কত? তাহলে এইটা মানে কি? এটা মানে হচ্ছে -আই, তারপরে মাইনাস, দেখেন আই ইনভার্স 5 আছে না, ইজিলি চিন্তা করেন। আই ইনভার্স 5 মানে কি? 1/i টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/i টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে আই। কেমন? এই হচ্ছে ঘটনা। তাহলে এটা কত? -আই মাইনাস 1/i টু দি পাওয়ার 5 মানে কত? আই টু দি পাওয়ার 5 মানে কিন্তু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। তার মানে আই টু দি পাওয়ার 5 মানে কত? শুধু আই, তাই না? আচ্ছা, তারপরে এটা কত? এটা ওর নিচে 2/, শুধু একটা আই আছে, প্লাস হচ্ছে আই। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তাহলে এটা যদি হয়, আসেন এই যে উপরেরটার নিচে লসাগু নিলাম আই, তার মানে কত আসবে? -আই স্কোয়ার -1 ইন্টু এটার নিচেও লসাগু নেন, তাহলে আই ডিভাইডেড বাই 2 প্লাস আই স্কোয়ার। এই হচ্ছে ঘটনা। এই কাটা যাবে, আই স্কোয়ার মানে কত? -1 -1 প্লাস 1, তাহলে 1 - 1 কত? 0। উপরে যদি 0 থাকে, নিচে যাই থাকুক না কেন, ডাজেন্ট ম্যাটার, এটা পুরাটার মান কত আসবে? 0 আসবে। এটার উত্তর বি নম্বর। ঠিক আছে, আচ্ছা এই ক্যালকুলেশনটা বুঝছেন? এটা কিন্তু সরলীকরণ করছি। কি করছি? -আই মাইনাস ছিল, মাইনাস দিলাম,
আর i ইনভার্স 5 মানে কত 1/i⁵ ডিভাইডেড বাই 2 ইনটু 1/i⁵ প্লাস i। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, ঘটনা যদি এইটা হয় i⁵ মানে কত i, এই যে সুন্দর করলাম। তো এখন উপরের এটা লসাগু করছি, উপরের এটা লসাগু করলে কত আসে -i² - 1। তো -i² মানে কত মাইনাস প্লাস 1, 1 - 1 কত 0। তো উপরের অংশটার মানে যদি শূন্য হয়, 0/0 যাই থাকুক না কেন এটা তো শূন্যই আসবে আলটিমেটলি। এটাই হচ্ছে উত্তর। কেমন সবাই ক্লিয়ার? এটার উত্তর কিন্তু বি, সিরিয়ালে পরপর 4টির মান 0 হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা, আপু একটা শর্টকাট বলছে, খেয়াল করেন। i এর ক্ষেত্রে যদি সিরিয়ালে পরপর 4টা থাকে এটার মানটা কত হবে 0 হবে। এই যে দেখেন i⁻m প্রথম পদ, i⁻m+1 দ্বিতীয় পদ, i⁻m+2 তৃতীয় পদ, i⁻m+3 চতুর্থ পদ। সিরিয়ালে যদি এরকম পরপর 4টা পদ থাকে সবসময় এটার মান কত হবে ভাইয়া 0 হবে। ঠিক আছে, সবসময় এটার মানটা কত হবে 0 হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি কয়েকটা কাজ দিয়ে দিব, এগুলা বাসায় করবেন। ঠিক আছে, এগুলা বাসায় করবেন। এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা, এগুলো হচ্ছে আপনাদের আজকের HW। কেমন? আর নেক্সট গুলো আমি হচ্ছে পরের দিন করাই দিব, তাইলে আর কিছু করার নেই। ঠিক আছে, আপাতত কিছু করার নেই। আচ্ছা, যেটুকু শিখছি এটা শেষ করে যাই। এটা কত i⁴n+7, আর এটা হচ্ছে i ইনভার্স 4n+7। ঠিক আছে, তো এরকম যদি থাকে এটার মান কত আসবে? সবাই একটু ভাইকে এটা এখনই ক্লাস ওয়ার্ক করে দেন তো। আর 1 মিনিট নিব, 1 মিনিটে ছুটি হবে। ঠিক আছে, এটা একটু ক্লাস ওয়ার্ক করে দেন সবাই। এটা একটু বলেন, এটার মান কত একটু বলেন। এটা পারবেন? এটা কি আছে দেখেন, i⁴n+7 আছে, প্লাস এটা ইনভার্স আছে না, তার মানে 1/i⁴n+7 আছে। কেমন? এখন দেখেন i এর মান যখনই 4 এর গুণিতক তখনই সেটার মান কত 1। দেখেন i⁴ এর মান কত 1 বলছি, তাই না? i⁴8 এর মানও 1, i⁴12 এর মানও 1, মানে i এর উপর 4 এর গুণিতক থাকলেই 1। তাহলে i⁴n এইটুকুর জন্য 1। আপনি i⁷ এর জন্য চিন্তা করেন খালি। ঠিক আছে, আপনার কাছে যদি শুধু i⁷ প্লাস 1/i⁷ থাকে সেটার জন্য চিন্তা করেন, কারণ 4n তো 4 দ্বারা বিভাজ্য, ওইটুকু বাদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা যদি হয় i⁷ মানে কত বলেন তো সবাই? i⁷ মানে কত? ওইটা হচ্ছে i⁷ কে i⁴ i³ লেখা যায়। তাহলে i³ হলে i³ মানে -i প্লাস হচ্ছে 1/ এখানেও কত -i। খেয়াল করছেন? তো এটাকে আপনি লসাগু করেন সহজভাবে। ঠিক আছে, লসাগু করেন তাহলে কত প্লাস i² আর হচ্ছে +1, এটার মানও 0 আসতেছে। ঠিক আছে, এটার মান ভাইয়ের কাছে 0 আসতেছে। ঠিক আছে, এটার উত্তর কত 0 আসছে। বুঝলাম না, 3টা অঙ্ক বললাম, 3টা অঙ্ক 0 আসলো, খুবই দুঃখজনক। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর এই যে আরেকটা জিনিস, এটাও একটু বাসায় করবেন। কেমন? এখানে i থেকে শুরু করে i⁻23 পর্যন্ত পদ দেওয়া আছে। ওই যে 4টা পদের যে নিয়ম করছি সেই নিয়ম এখানে অ্যাপ্লিকেবল। এটার উত্তর কত এটা আপনারা জানাবেন। এটাও কি? এটাও হচ্ছে HW। ঠিক আছে, এটাও কি HW। আচ্ছা ভাইয়া, আপনারা এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু আমাকে জানান। জানাইলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। টাইপ আসলে আর বেশি বাকি নেই, আর হয়তো বা 10 মিনিটের টাইপ ছিল, বাট হচ্ছে এখন আজকে আর পড়াবো না, যেহেতু আজকে সাদাবের শেষ ক্লাস, ও আবার হজে চলে যাবে। তো আপনারা যান, ওর ক্লাসে যান, ভাইয়াকে একটু ইন্সপিরেশন দিয়ে আসেন। ঠিক আছে, তাইলে ভাইয়া ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি নাকি? কারো কোথাও সমস্যা থাকলে একটু বলেন, আপনার সমস্যাটা ক্লিয়ার করে দিয়ে আমি চলে যাব। হ্যাঁ, আর যদি সমস্যা না থাকে সেটাও বলেন যে ভাইয়া সমস্যা নাই, তাহলে ইনশাল্লাহ ভাইয়া ক্লাসটা ক্লোজ করে দিব। ঠিক আছে, এক ক্লাসে হইলো না, আরেকটা ছোট্ট ক্লাস লাগবে আমাদের। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা বহুপদী পড়বো, কিন্তু বহুপদীর আগে আমরা জটিল সংখ্যার এই অংশটা শেষ করে নিব। মানে নেক্সট ক্লাসে শুধু জটিল সংখ্যা না, জটিল সংখ্যার সাথে বহুপদী নিয়ে নিব। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। দেখি তো ভাইয়াকে একটু জানাই সবাই কার কি অবস্থা। ভাইয়াকে জানাইলে ভাইয়া হচ্ছে যে এক্ষুনি ছুটি দিয়ে দিব। হ্যাঁ, পড়াশোনা শেষ, গরম গরম বাংলাদেশ। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। খুব সহজ করে পড়াইছি, তো এগুলো একটু ভালো করে পড়িয়েন, তাইলেই হবে। হ্যাঁ, তো ভালো থাকি সবাই, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।